অভ্র তুহিনকে চেনে না, নতুন এসেছে এই থানায়। তুহিনের কথা শুনে অভ্রের তো মাথায় রাগ উঠে যায়, কিন্তু তুহিন কোনো সুযোগ না দিয়ে অভ্রের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। বাড়ির সবাই এগিয়ে আসে। সবার আগে অনুহি দৌড়ে এসে বলে, আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই রাজ। আমাকে সে অনেক বাজে কথা বলেছিল। একজন হাজব্যান্ড হিসাবে সে কি তার স্ত্রীকে বাঁচাবে না? রাজের নামে আমরা কেস করিনি বলেই তো ওর কপাল ভালো। দেখুন ম্যাম, সামনে থেকে সরেন। স্ত্রীকে বাঁচানো দোষের না, কিন্তু আপনার হাজবেন্ড পরে যা করছে সেটা কি? অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ে চলে গেছে। সামান্য কারণে ভিকটিম মরেনি, সেটার কেস তো এখন হয়ে গেছে। পুলিশের কাজ করতে দেন। আমার বাবা চেয়ারম্যান, আমার চাচু কিন্তু মেয়র। আমি চাইলে আপনার চাকরি কেড়ে নিতে পারি। আপনি যাদেরকেই ফোন করুন না কেন, এমপির লোক তাদেরকেই তুলে নিয়ে যাবে। আপনারা জানেন না আপনারা কত বড় কাজ করে ফেলেছেন। কোনো উকিলও এসে তাকে জামিন করাতে পারবে না। এমপি বলেছে আমাকে, অভ্রের জন্য সব ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছে। অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন। আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আমাকে আপনি চিনেন না। দেখুন, এমপি হলো একটা মাস্তান। আপনি পাওয়ার দেখাবেন, আপনার পরিবারের লোকজন মরবে, তাই নিজের ভালোর জন্য চুপচাপ থাকেন। আর কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। পুলিশ অফিসার শুনল না কিছু, সোজা অভ্রকে জিপে তুলল। একটানা অভ্রকে বাড়ির সামনে থেকে নিয়ে আসে। অনুহি চিৎকার করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, সব কিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি অমন করে না যেতাম তাহলে আজকে এতটা হতো না। আমি আসলেই অভ্রের যোগ্য না। কি বলো তুমি? চুপ থাকো, যা হবার হয়েছে। অভ্রকে থানা থেকে বের করতে হবে। ভয় হচ্ছে অভ্রকে থানায় রাখবে নাকি এমপির কাছে পাঠাবে। যদি এমপির কাছে যায় তাহলে অভ্রকে হয়তো আর বেঁচে ফেরানো হবে না। এই, এভাবে কেন বলছো? তোমার ছেলেকে বাড়িতে দেখতে চাই। অয়ন, চল তো দেখি উকিলের কাছে যাই, সে কি করতে পারে। চলো বাবা। ওনারা বাড়ি থেকে বের হয়। অনুহি তার বাবাকেও কল করেছে। এদিকে অভ্র বসে আছে জিপে। যা ভেবেছিল তাই। অভ্রকে থানায় না নিয়ে গিয়ে অন্যদিকে নিয়ে যেতে থাকে। অভ্র কি করবে? তুহিনকে ডাক দেয়। স্যার, 1 মিনিট কথা বলার জন্য আপনার ফোনটা দেবেন? ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবেই জেল থেকে বের হতে পারবি না। তোকে বের হতে দেব না। রেডি থাক খারাপ কিছুর জন্য। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বলেছি নাকি যে নিজেকে ছাড়ানোর জন্য ফোন লাগবে? কিন্তু তোকে ফোন দেওয়া যাবে না, তোকে কখনোই ছাড়ানো হবে। যাকেই ফোন দিস অন্তত এমপি তোকে ছাড়বে না। অভ্র মুচকি হাসল। অভ্রের হাসির কারণ বুঝতে পারে না তুহিন, কিন্তু ফোনটাও দেয় না অভ্রের কাছে। অভ্র হেলান দিয়ে বসলো। বেশ আরামসেই বসেছে অভ্র। অভ্রের এমন শান্ত মেজাজ দেখে পুলিশ বেশ অবাক হয়, কিন্তু কিছু না বলে সামনে যেতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। অভ্র শব্দ করে হাসে। তুহিনকে বলে, শোন, আমাকে ছাড়ানোর জন্য কোথাও ফোন করা লাগে না, এমনিতেই আমি ছাড়া পেয়ে থাকি। তবে তুই আমাকে বাড়ি থেকে এভাবে আনার জন্য অনেক ধন্যবাদ। আমার বউকে বোঝাবো এবার ভালোবাসা কাকে বলে, বুঝুক সে ভালোবাসা হারালে কষ্ট কিভাবে পেতে হয়। স্যার, সামনে কতগুলো গাড়ি দাঁড়ানো, ওদের হাতে পিস্তল রাখা, কি করব? গাড়ি রাখিও না। স্যার, ওরা চাকাতে গুলি করবে, সামনে পিল ফেলে রাখা। আচ্ছা, গাড়ি রেখে সবাই পজিশন মতো দাঁড়িয়ে যাও, ওরা দেখি কি বলতে চায়। তুহিনের কথা মতো জিপটা তাদের সামনে রাখা হয়। সবার মুখে সাদা মাস্ক পরা। ড্রাইভার সাথে সাথেই বলে, স্যার, এরা তো রিল্যাক্স গ্যাংয়ের লোক। স্যার, আমি পালাচ্ছি, আপনি কিভাবে বাঁচবেন জানি না। মামা মানে? আরে গ্যাং মানে ওই হিংস্র গ্যাং যাদের ভিতরে কোনো মায়া নেই, যারা আর কে সংস্থানের হয়ে কাজ করে। জি স্যার, ওদের মুখে দেখেন, রুমাল মাস্ক পরা সাদা রঙের, সেখানে লেখা রোলেক্স। জিপ গাড়িটা থামানো হয়। একটা ছেলে এগিয়ে আসে জিপের দিকে। জিপের পিছনে আরও কয়েকটা ছেলে এসে ঘিরে রাখে পুরো পুলিশের জিপ গাড়িটা। তুহিন ভয় পায়। এরা এখানে কেন? তাড়াতাড়ি এমপিকে ফোন করে তুহিন। স্যার, আমি ঝামেলাতে পড়েছি। অভ্রকে তুলে আনার পথে রোলেক্স গ্যাং আমাদের পথ আটকে রেখেছে। রোলেক্স গ্যাং মানে? এই ভয়ঙ্কর গ্যাং তোর মতো এই ছোট্ট মানুষকে কেন আটকাবে? ফোন রাখ জলদি, না হলে ওরা তোকে তো মারবেই, আমাকেও মারবে। রাখ শালা। এমপি ফোন কেটে দেয়। ভয়ে ফোনেই আর হাত দেয় না।
তুহিনের কাছে আসে একটা ছেলে। তুহিনের থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকায়, তারপর বলে, ও এমপিকে কল করেছে। জিপের ভিতর থেকে অব্র বলে ওঠে, আরে সাকিব ভাই, তুমি কেন আসলে? আই ক্যান ম্যানেজ। সাকিব মুখ থেকে রুমালটা সরালো। অব্রের কথা কিছুটা বিরক্ত হয়, তারপর ঝাড়ি দিয়ে বলে, জিপে বসে কি করিস? নাম? কিছু খাইনি সকাল থেকে, এই জন্য উঠতে পারি না। হাত ধরো। ওদের রক্ত খা। রক্ত? অব্র হাসতে হাসতে জিপ থেকে নামলো। হ্যান্ডক্যাপের উপরে যে লক আছে সেটাতে সাকিব গুলি করে, লক খুলে যায়। অব্র হাতের আঙুল ফোটাতে ফোটাতে আলসেমি ছাড়তে থাকে। তারপর তুহিনের কাছে যায় সে। তুহিন রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে আছে, সাথে আরও 9 জন পুলিশ সারিবদ্ধভাবে বসা। অব্র তুহিনের কাছে গিয়ে বসলো। তুহিনের কোমর থেকে পিস্তলটা বের করে বলল, কি যেন বলছিলেন অফিসার? আমাকে কেউ ছাড়াতে পারবে না? কারো বাপের ক্ষমতা নেই আমাকে ছাড়ানো। এমপির কাছে ফোন দিলেন, কি বলল? আসলে মানে আপনি আমি কি আমদা আমদা শুরু করলে হবে? বলেন, কিছু বলেন। আমাদের ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি বুঝিনি আপনি রোলেক্স গ্যাংয়ের লোক। আর কে সংস্থা চালান আপনারা আমি জানি না। প্লিজ ভাই ছেড়ে দেন। রোলেক্স গ্যাংয়ের লোক আমরা? এই সাকিব ভাই, এই অফিসার বলে কি? রোলেক্স গ্যাংয়ের লোক না রে আমরা। আমরা কি সেটা তুই জানতে পারবি না। আফরোজ, সময় নেই। কি করবি পুলিশটারে? এটাকে বাঁচিয়ে রাখবো ভাই, আমার কাজে লাগবে। আর এর বাড়িতে কে কে আছে? মনে হয় বউ আর বাচ্চা আছে একটা। ও, তাদের উপর নজর রাখো। 2 জন ছেলে লাগিয়ে দাও। আমার কাজ সঠিকভাবে না করলে সোজা ওদেরকে শ্যুট করে দেবা। ভাই না না, আমি কাউকে কিছু বলবো না, কেউ কিছু জানবে না। আমি সব কাজ করে দেব। তবুও আমার বউ আর ছোট বাচ্চাকে কিছু বলবেন না, আপনাদের পায়ে পড়ি। গ্রেট। বাট ভাই, তোমরা জানলে কিভাবে আমাকে পুলিশ ধরেছে? এটার অ্যান্সার তুই ভালো করে জানিস। গেলাম তাহলে। সাকিব কথাটা বলে সেখান থেকে চলে যেতে থাকে। অভ্র তুহিনের পিস্তলটা হাতে নিয়ে গুলি কাট করে ট্রিগারে চাপ দেয়। বাকি 9 জন পুলিশ অফিসার সেখানেই শেষ। সাকিব অভ্রের দিকে তাকিয়ে বলে, তুই আর ভালো হলে না। কি দরকার ছিল এদেরকে মারার? লাগবে আমার এটাকে, বাকিদের না। ধ্যাত। অভ্র পিস্তলটা তুহিনের কাছে দেয়। তুহিনের হাত পা কাঁপছে। চোখের সামনে ওরই সহকারীদের লাশ পড়ে আছে। তুহিন কাঁপা কাঁপা হাতে কোনো রকমে পিস্তলটা কোমরে গুছল। অভ্র হাসতে থাকে। সাকিবরা অভ্রের উপরে গতদিনের ঝামেলার পর থেকেই নজর রেখেছিল, সেজন্য অভ্রকে পুলিশ ধরতেই ওরা চলে আসে। অভ্র সেটা জানে। সাকিবরা লাশগুলো নিয়ে চলে যায়। অভ্র তুহিনের কাছে আসে। তুহিনকে বলে, শোনেন, আপনাকে বাঁচিয়ে রাখলাম কেন বলেন তো? জানি না। ভয় পাচ্ছেন কেন? উঠে বসুন, রিল্যাক্সে কথা শুনুন। বলুন স্যার। শোনেন, আপনি তো থানাতেই যাবেন। সেখানে আমার বাড়ি থেকে লোক আসবে খুঁজতে। আপনাকে জিজ্ঞাসা করবে আমি কোথায়। কি উত্তর দেবেন? বলবো কোর্টে চালান করে দিয়েছি। তারপর যদি সেখানে খোঁজ নিয়ে আমাকে না পায়, তখন কি করবেন? তখন বলবো আমরা জানি না, কোর্টে চালান করেছি। সেখান থেকে এমপি হয়তো অভ্রকে নিতে পারে, সেটা তাদের ব্যাপার। আমার যা দায়িত্ব ছিল সেটা করেছি। ওকে, আপনার কাজ হলো কে খোঁজ নিচ্ছে আমার ব্যাপারে সেটা আমাকে জানানো। আপনার নাম্বার দিয়ে যান, আমি কল করব। তবে কেউ যদি জোর করে, আপনি বলবেন কিছুই জানি না, তাকে ফিরিয়ে দেবেন। আচ্ছা স্যার, আমি সব ডিটেলস জানাবো। আপনি শুধু আমার পরিবারের কাউকে কিছু করবেন না, বলুন প্লিজ। আমার কাজ যদি ঠিকমতো হয় তাহলে তারা বেঁচে থাকবে। হবে স্যার, সব হবে। আচ্ছা, এখন 2000 টাকা দেন। টাকা মানে স্যার? সে কি, পুলিশ ঘুষ খায়? বাইক গাড়ি নিয়ে গেলেই রাস্তায় পুলিশ ধরে জরিমানা করে, ওপেনে টাকা নেয়। আর আমি 2000 চাইছি বলে কপাল কুচকাচ্ছেন? এটা তো ঠিক কথা না। সরি স্যার, নেন 2000। এখন যান। অবরোধের বাড়ি থেকে 1 ঘন্টার ভিতরেই থানাতে সব লোক চলে আসে। অনুহি সহ তার বাবা মা, অভ্রের বাবা উকিলকেও নিয়ে গিয়েছে। পুলিশ অফিসার তুহিন কী করবে বুঝতে পারছে না। আশরাফ সাহেব বলে, অফিসার, আমার ছেলে কোথায়? কে আপনার ছেলে? মজা করেন আপনি? আপনি বাসা থেকে কিছু সময় আগে আমার হাজব্যান্ডকে তুলে নিয়ে আসছেন। যেখানে দোষ করলো এমপির ছেলে,
আর আপনারা তাকে না ধরে আমার হাজব্যান্ডকে ধরে এনেছেন। এখন বলেন কে তাদের ছেলে? এই আস্তে কথা বলুন, এটা থানা। হ্যাঁ, কে আপনাদের ছেলে বলেন তো? অফিসার, আমার ছেলে অভ্র, তাকে ধরে আনছেন। কই সে? ও, অভ্র, তাকে তো কোর্টে চালান করে দিয়েছি। আমি বাকিটা জানি না। রাস্তায় কি হবে না হবে সেটা রাস্তাতেই। মানে কি? আপনি এসব কি বলছেন? আমাদের ছেলে কি গায়েব হয়ে যাবে নাকি? আপনি দায়িত্ব নেবেন না মানে? আমি কেন নেব? আমার কাজ অপরাধী ধরা, তারপর তাকে কোর্টে পাঠানো। সেখানে যেতে যেতে যদি প্রবলেম হয় সেটা গাড়িতে থাকা পুলিশরা বুঝবে। 24 ঘন্টার ভেতরে আমার হাজব্যান্ডের খবর যেন আমরা পাই। আমরা কোর্টে যে খোঁজ নিচ্ছি, দেখি যদি না পাই তাহলে আপনার হিসেব দিতে হবে বলে দিলাম। সবাই থানা থেকে বের হয়ে আসে। তুহিন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে আননোন নাম্বার। তুহিন রিসিভ করে। কি ব্যাপার তুহিন সাহেব? আমি অভ্র, চিনতে পারছেন না নাকি? স্যার, আপনি? উফ, কি যে কষ্টে আছি। আপনার পরিবারের সবাই এসেছিল, বিশেষ করে আপনার স্ত্রী তো অনেক ক্ষেপে আছে। আমাকে 24 ঘন্টার সময়ও দিয়ে গেছে। যদি আপনার খবর না দিতে পারি তাহলে কি হবে? আমাকে শাসিয়ে গিয়েছে। স্যার, কিছু একটা করুন। আপনি আপাতত বলে যাবেন কিছুই জানেন না, বাকিটা দেখছি আমি। অভ্র ফোন কেটে দেয়। তুহিন মনে মনে বলে, ধুর, কেন যে এমপির কথা মতো আমি কাজটা করতে গিয়েছিলাম। আমি কি জানতাম রোলেক্স গ্যাংয়ের লোক অভ্র। ধুর, ভালো লাগে না। অনুহি ভার্সিটিতে আসে, নেহালকে ডাকে। নেহাল জানে অনুহি এখন তার ভাবি হয়। নেহাল খুবই লজ্জা পাচ্ছে অনুহির সামনে। অনুহি বলে, অভ্রকে পুলিশ ধরে নিয়ে গেছে রাজকে মারার জন্য। কি কি বলেন এটা? হ্যাঁ। আচ্ছা অভ্র, একটা কথা বলো তো। কি কথা ম্যাম? অভ্রকে দেখছিলে রাজকে কিভাবে মারতে? অভ্রকে কতটা ভয়ঙ্কর লাগছিল, দেখছিলে? হ্যাঁ ম্যাম, অভ্র তাকে বাজেভাবে মেরেছে। একদম সাইকো টাইপ, তাই না? আর একটা জিনিস খেয়াল করেছো? কি ম্যাম? অভ্রকে যে নয়ন মস্তান তুলে নিয়ে যায়, তারপর থেকে নয়নকে আর দেখেছো? না ম্যাম, কিন্তু কেন? অভ্র কি অনেক রাগী? সে কি পাগলের মতো আচরণ করে রাগলে? না ম্যাম, আমি অভ্রকে কখনো রাখতে দেখিনি সেদিনের আগে থেকে। অভ্র সব সময় হেসে নতুবা মন খারাপ করে কথা বলতে দেখেছি, তাকে কখনো রাখতে দেখিনি। সে যথাসম্ভব নিজেকে শান্ত রাখে। কি হয়েছে? না কিছু না, থানায় গিয়েছিলাম। পুলিশ অভ্রকে কোনো খোঁজ দিচ্ছে না। কি যে ঝামেলাতে পড়লাম, সব কিছু আমার জন্য হয়েছে। কেন যে সেদিন শাড়ি পরতে গেলাম। যা হবার হয়েছে, আমরা দেখছি, অভ্রের খোঁজ নেব, আপনি চিন্তা করবেন না ম্যাম। অনুহি চলে যায় সেখান থেকে। বুঝতে পারছে না সে কি করবে। অভ্র কোথায়? অভ্র ডিস্ট্রিক্ট জজ আদনান সাহেবের বাড়িতে বসে আছে। আদনান সাহেব অভ্রের সামনে বসে পত্রিকা পড়ছে। অভ্র চায়ের কাপে চুমুক দিচ্ছে। তারপর অভ্র, বলো কি খবর? স্যার, আপনার বাসায় কিছুদিন থাকবো। থাকো, কে বারণ করেছে? তোমাদের ম্যাম ভালো রান্না করতে পারে, আর আমাদের মেয়ে নীলা ভালো মাংসর খিচুড়ি রাঁধে, বেশ হবে। অভ্র হাসল। আদনান সাহেবের সাথে অভ্রের অনেক আগে থেকেই খাতির। যখন থেকে আদনান সাহেব ছাত্র আন্দোলনের সময় পুলিশের সামনে পড়ে মার খাচ্ছিল, তখনই অভ্র এগিয়ে আসে। পুলিশদের বিরুদ্ধে সবার মাঝ থেকে একাই আন্দোলন চালিয়ে যেতে বলে। পরে অভ্রের কথা মতো আরও কয়েকটা ছেলে এসে আদনানকে সেভ করে। এরপর থেকে অভ্রকে উনি ভালো ছেলের নজরেই দেখেন। অভ্রের জন্যই তিনি ডিস্ট্রিক্ট জজ হতে পারে, সাথে মেয়রও হয়ে গিয়েছেন। অভ্রকে তিনি অনেক বেশি আদর করেন। অভ্র বাড়ির চারপাশ হেঁটে দেখছিল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বই পড়ছে নীলা। অভ্র সেখানে যায়। নীলাকে বলে, এই হলো মেডিকেল স্টুডেন্টদের সমস্যা, সারাদিন খালি বই নিয়ে বসে থাকবে। একটু পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীটা কত সুন্দর। কিন্তু আমার তো বইয়ের ফাঁকে সৌন্দর্যতা আসে। পৃথিবীর সব কিছু রাসায়নিক বিক্রিয়ার মতো মনে হয়, বুঝেছেন? ও, শুনলাম অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারেন। মেডিকেলের স্টুডেন্ট সার্জারি অপারেশন ছাড়া রান্না করতে পারে জানতাম না তো। কেন পারবে না? মেয়ে হয়েছি, যদি মধুর্যতা দিয়ে নাই বা রাখতে পারি তাহলে কেমন লাগবে?
আমি সবই পারি। সেটাই তো, আমি কিছুই করতে পারি না। আচ্ছা, আপনার সাথে বাবার এত খাতির কেন? সবসময় বাবা আপনার কথা বলে বাড়িতে। মাঝে মাঝে মনে হয় আমরা কেউ না, আপনি সব। ওটা স্যারের ভালোবাসা, ভালোবাসেন বলেই হয়তো বলে বেশি বেশি। আচ্ছা পড়েন আপনি। অভ্র চলে যায় সেখান থেকে। অনুহির কথা মনে পড়ছে। কি করছে মেয়েটা কে জানে। অনুহি পরের দিন থানাতে আসে, সাথে নেহালও আসে। পুলিশের সামনে এসে বলে, কোর্টে খোঁজ নিয়েছি, অভ্র নামের কেউ আসেনি সেখানে। আমার হাজব্যান্ড কোথায়? দেখুন ম্যাম, আমি জানি না আপনার হাজব্যান্ড কোথায়। আমার 4 জন পুলিশ অফিসারও নিখোঁজ। তবে যতদূর ধারণা করা যাচ্ছে এটা এমপির কাজ। আমাদের পুলিশদেরও কোনো পাত্তা নেই। এমপি হয়তো আপনার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছে। যদি খারাপ কিছু হয় সেটাও আমি জানি না, কিছু করার নেই আমার। তুহিনের কথা শুনে অনুহি ধপ করে চেয়ারে বসে পড়ে। চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। বুকের ভিতরে ওর চিনচিনে ব্যথা হতে শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে তুহিনকে বলে, স্যার প্লিজ আমার হাজব্যান্ডকে এনে দিন। আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? কেন এমন হলো? কেন তার সাথে এমন হলো? আমার রাজকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিছুই নেই, তবু আমার হাজব্যান্ডকে ফিরিয়ে এনে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে। তুহিন চুপচাপ বসে থাকে। অনুহির কান্না দেখে খারাপ লাগছে, কিন্তু সে এতক্ষণ অভ্রের শেখানো কথাগুলোই বলেছিল। অনুহি কি বলে সেগুলো রেকর্ড করে অভ্রের কাছে পাঠিয়ে দিতে থাকে। অভ্র ওপাশে বসে অনুহির কথাগুলো শুনছে। খারাপ লাগছে তার, কিন্তু তবুও মন গলার মতো যেন কিছুই হয়নি অভ্রের। ম্যাম কাঁদবেন না, আমরাও খোঁজ নিয়েছি কিন্তু কোনো খোঁজ মিলছে না। কি করবো বলেন? জানি না, অভ্রকে আমার চাই। আমি কিচ্ছু জানি না, অভ্রকে এনে দাও। নেহাল অনুহিকে নিয়ে চলে যায়। অনুহি একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 3 দিন চলে যায়। অনুহি সারাদিন কাঁদে। ভার্সিটিতেও যায় না তেমন। অনুহি রুম থেকে বের হয় না, পাগলামি করে অনেক। রোজ একবার করে থানায় যাবে, তুহিনকে রিকোয়েস্ট করবে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু তুহিন কিছুই বলতে পারে না। এমপিকেও খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করেও কোনো কাজ হয়নি। অনুহি বুঝে ফেলেছে তার অভ্র আর বেঁচে নেই। সে অভ্রকে হারিয়ে ফেলেছে। অভ্র দিব্যি আছে। 15 দিন কেটে গেছে। অভ্র সব খবর জানে। অনুহি কী কী করেছে, কতটা কেঁদেছে, সব কিছুই জানে অভ্র। অভ্র চলে আসার প্রস্তুতি নেয়। তখনই আদনান সাহেব বলে, অভ্র, এমপির ছেলে রাজীব আছে না, ওর ছেলেকেই তো পিটিয়েছ। এমপিকে সরাতে হবে, পারবে? পারবো। কাজটা কিন্তু অনেক রিস্কের, অনেক গার্ড থাকবে, কিভাবে সম্ভব? আপনি শুধু পুলিশ সামলে নিয়েন, না হলে আমি চাই না পুলিশ মরুক। আচ্ছা ঠিক আছে, রাজীবের নামে 5টা ধর্ষণের মামলা চলছে, সেটা নিশ্চয়ই জানো? হ্যাঁ, কেন জানাবো না? শালা টাকা দিয়ে কেসটা চাপা দিয়েছে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে যাচ্ছি, তবে আরও একটা কাজ আছে। কি কাজ? আমি দেশের বাইরে যাচ্ছি, দায়িত্ব সব তোমার। আমি সাকিবকে সব বলে দেব, সে পুলিশ বিষয়টা দেখবে। হ্যাঁ। দেশের বাইরে শুধু আমি না, তোমার ম্যামও আছে সাথে। মানে আমি আমার ওয়াইফ একসাথে যাব। কিন্তু নীলার মেডিকেল পরীক্ষা আর তোমার বাসা থেকে মেডিকেল কলেজ একদমই কাছে। নীলাকে তোমার সাথে নিয়ে যাও, সেও ওখানে থেকেই এক্সামটা দিক, এর মধ্যে আমি এসে পড়ব। ঠিক আছে স্যার, চিন্তা নেই আপনার। আদনান সাহেব নীলাকে ডাক দেয়। নীলা আসে আদনান সাহেবের সামনে। নীলাকে বলে, তোমার এক্সাম কবে মা? 2 দিন পর। তাহলে তুমি অভ্রের সাথে ওর বাড়িতে যাও। আমরা দেশের বাইরে যাচ্ছি, একা থাকলে কখন কি ঝামেলা হতে পারে। তাছাড়া মেডিকেল কলেজ ওর বাড়ি থেকে অনেকটা কাছেই, সে তোমাকে দেখে রাখতে পারবে। আচ্ছা বাবা। অভ্র আর নীলা কিছু সময় পর বের হয়। আজ অভ্রের নিখোঁজের 15 দিন হয়ে গেল। অনেক চেষ্টা করেও অভ্রের হদিশ মেলেনি। অনুহি আগের থেকে শুকিয়ে গেছে। 3 বেলাতে 1 বেলা খেয়েই শুয়ে থাকে। সারাদিন কান্না করে। ক্ষুধা লাগে না ওর, হাসে না, রাগেও না। অনুহি না চাইতেও অভ্রের জন্য বারবার কেঁদে ওঠে। কিন্তু কি করবে, পুলিশরাও অনুহির প্রতি বিরক্ত হয়ে গেছে।
1-1.5 ঘন্টা ধরে থানায় বসে অনুহি শুধু কাঁদে। তুহিন সাহেব অনুহির জন্য টিস্যু কিনে রেখেছে অনেক। দুপুরে খাবারের পর সবাই সোফাতে বসে আছে। দুপুরের শেষ সময় কলিং বেল বেজে ওঠে। অনুহি সে সময় উঠে রুমের দিকে যাচ্ছিল। কলিং বেল বাজতেই বলল, আমি দরজা খুলছি। অনুহি দরজার কাছে আসে। দরজা খুলতেই সে অবাক, চোখের পলক পড়ে না তার। হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। আওয়াজও বের হচ্ছে না অনুহির, কারণ সামনে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখা মাত্রই অনুহি জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই চোখ পড়ে যায় অভ্রের হাতের দিকে। অভ্র কারো হাত ধরে আছে, দেখে মনে হচ্ছে কোনো মেয়ের হাত। অনুহি সরে আসে। হ্যাঁ, সত্যি অভ্র কোনো মেয়ের হাত ধরে রেখেছে। অভ্র হাসি দিয়ে বলে, হ্যালো ম্যাম, কেমন আছেন? অনুহি মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখতে থাকে সে। অভ্র তখন বলে, ও, পরিচয় করিয়ে দিই। নীলা, উনি হলেন আমাদের ভার্সিটির ম্যাম, আমার মায়ের বান্ধবীর মেয়ে। তোমার মতোই এসে থাকে, মানে এখান থেকে ভার্সিটির কাছে তো, তাই এসে এখানে থাকে। আর ম্যাম, এ হলো নীলা, আমার ফ্রেন্ড, স্যারের মেয়ে হয়। অনু, দাঁড়িয়ে কেন? কি হয়েছে? কে আসছে? দরজায় দাঁড়িয়ে কি করো? মা, অভ্র। হ্যাঁ, অভ্রকে আবার খুঁজবো? মা, অভ্র এসেছে। কি, অব্র এসেছে? দৌড়ে আসে বাড়ির সবাই। বাইরে এসে দেখে সত্যি অভ্র এসেছে। অভ্রকে দেখা মাত্রই সবাই এসে জড়িয়ে ধরে। সবার সাথে কথা শেষ করে অভ্র বলে, আমি ঠিক আছি তো, আমি এতদিন স্যারের বাসাতেই ছিলাম। স্যারের মেয়ে আসছে নীলা, মেডিকেলে পড়ে, এক্সাম চলবে তো, তাই মেডিকেল কলেজ কাছে, সেজন্য নিয়ে এসেছি। তোকে কত খুঁজেছি জানিস? আচ্ছা, ভিতরে তো ঢুকতে হবে নাকি? আয়। ভিতরে এসে অভ্র সবাইকে বুঝিয়ে বলে কোথায় ছিল। তারপর নীলার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। ভিতরে এসে অভ্র সবাইকে বুঝিয়ে বলে কোথায় ছিল। তারপর নীলার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। নীলাকে কণা বেগম আদর করে বেশ। নীলার হাত ধরে কণা বেগম বলে, আচ্ছা, যা হবার হয়েছে। নীলাকে নিয়ে তোর পাশের গেস্ট রুমে যা, ওইটা নীলার জন্য। ঠিক আছে মা, নীলা আসো। অভ্র নীলার হাত ধরে আর ব্যাগ ধরে উপরের দিকে যেতে থাকে। অনুহি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্রের কাজ দেখছে। সে ভেবেছিল অভ্র হয়তো তাকে দেখে জড়িয়ে ধরে বলবে, অনুহি, তোমাকে অনেক মিস করেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনুহিও চেয়েছিল অভ্রকে যদি সে খুঁজে পায়, অভ্রকে জড়িয়ে ধরবে শক্ত করে। তারপর বলতে চেয়েছিল, অভ্র, তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, আর কখনো তোমাকে চোখের আড়ালে হতে দেব না। কিন্তু এরকম কিছুই হয়নি, বরং অভ্রের থেকে আবার সে ইগনোর পাচ্ছে। অনুহির মেজাজ অনেক খারাপ, সব কিছু অসহ্য লাগছে। অনুহির দিকে অভ্র একবারও তাকালো না। কি খারাপ ছেলে। অনুহি উপরের ঘরে চলে আসে। পাশের রুম ক্রস করার সময় রুমে উকি দেয়। অভ্র নীলার রুম সাজিয়ে দিচ্ছে, পড়ার টেবিল বই দিয়ে সাজাচ্ছে। নীলা অভ্রকে বলছে, এই যে আপনি এবার রেস্ট নেন, অনেক দূর থেকে আসছেন। সমস্যা নেই, তোমারও তো রেস্টের দরকার আছে, কিন্তু রুম গুছিয়ে না দিলে রেস্ট নিতে পারবে না। হেল্প করলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। দুজনে কাজ করছে, এপাশ ওপাশ করে ছুটোছুটি করছে দুজন। হঠাৎ দুজনে ক্রস করতে গিয়ে মাথায় ঠুল খায়। দুজনে কপালে হাত দিয়ে একে অপরের দিকে তাকায়। অভ্র নীলার কপালে হাত দিয়ে বলে, অনেক লাগছে। আপনার মাথা অনেক শক্ত। আচ্ছা, ওয়েট। অনুহি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভিতরে যায় না সে। অভ্র ভিতর থেকে বাইরে আসে। অনুহিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এক পলক তাকালো। তারপর দ্রুত সেখান থেকে দৌড়ে ফ্রিজের কাছে আসে। বরফ বের করে নিয়ে আবার দৌড়ে নীলার রুমে আসে। নীলা বিছানায় বসা। অভ্র নীলার কপালে বরফ লাগাতে থাকে। অনুহি আর সহ্য করতে পারে না। নিজের হাজব্যান্ড তার কেয়ার না নিয়ে বরং অন্য কোনো মেয়েকে কেয়ার নিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য কি অনুহি এতদিন অপেক্ষা করেছিল? অনুহি চলে আসে সেখান থেকে। অনেক মন খারাপ অনুহির। বালিশ জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। বেশ কিছু সময় পর অভ্র রুমে আসে। অভ্রকে দেখে অনুহি দ্রুত চোখের পানি মুছে নিল। অভ্র কিছু বলল না, নিজের মতো ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মনে মনে অনুহি বলে,
সে কেন আমার সাথে কথা বলছে না? কি হয়েছে ওর? অভ্র কি আর আমাকে ভালোবাসে না? সে কি নীলার প্রেমে পড়েছে? অনুহি আর ভাবতে পারে না কিছু। অনুহির এতদিনের অপেক্ষা যেন বিষাক্ত মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। প্রচণ্ড রাগ লাগছে অভ্রের প্রতি। তবে অভ্র জানে অনুহি অনেক কেঁদেছে, তাকে খোঁজার সব রকম চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই হয়নি। দিনের পর দিন পুলিশের কাছে গিয়েছে, ঠিকমতো ভার্সিটিতেও যায়নি। অভ্র গোসল করে বের হয়। অভ্রের চুলগুলো বেশ গোছালো, টি শার্ট পরে মাথার পানি মুছতে মুছতে বের হলো। অনুহি তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র বলে, কি হয়েছে? মুড অফ আপনার? আমি আসলাম বলে মুড অফ করে ফেললেন? এতদিন অনেক শান্তিতে ছিলেন আপনি, তাই না? আপনাকে জ্বালাতাম না, আপনাকে কোথা থেকে এসে ফুল দিয়ে প্রপোজ করতাম না, ভয় নিয়ে ঘুমোতে হতো না আপনার। হয়তো ভাবতেন ঘুমালে আমি কি না কি করব। অনেক ভালো ছিলেন আমি জানি, কিন্তু কি আর করার। আর একটা মাস অপেক্ষা করুন, এরপর আপনি পার্মানেন্ট মুক্ত আমার থেকে। এখন তো একটু হাসুন। বাহ, দারুণ খবর দিলে তো। এইরকম একটা খবরের জন্য আমি অপেক্ষা করছিলাম। আসলে বাবার মনে হচ্ছিল কবে ফিরবা আর কবে আমাকে মুক্তির খবর শোনাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই খুশির খবর দেওয়াতে। তোমাকে আমার তরফ থেকে ট্রিট থাকলো। যে কোনো দিন যে কোনো সময় তোমাকে ট্রিট দেওয়া হবে। ঠিক আছে, আমি অপেক্ষাতে রইলাম। ট্রিট দিতে ভুলবেন না। অনুহি কোনো কথা বলল না, রুম থেকে বের হয়ে যায়। মেজাজ এতটা খারাপ লাগছে অনুহির, ইচ্ছা করছে অভ্রের দুগালে ইচ্ছে মতো চর বসিয়ে দিতে। কিন্তু অনুহি আর অভ্রকে আর কিছুই বলবে না, কারণ অনুহি মনে করে রাগ দেখানো, চর দেওয়া, বকাঝকা করার সব কিছু অধিকার থাকা মানুষের সাথে করতে হয়। যেখানে এসবে প্রেম নেই, অধিকার নেই, সেখানে এসব করাটা কেবল জোর জুলুম করাই হবে। অনুহি অভ্রের আর বিরক্তির কারণ হতে চায় না। সে মনে মনে বলে, মানছি আমি তোমাকে ইগনোর করেছি, তোমাকে অবহেলা করেছি, সব সময় তোমাকে অপমানও করেছি অনেক, কিন্তু তাই বলে কি এতটুকু বুঝবে না সে আমাকে? আমি তো সরি বলেছিলাম, কেঁদেও ছিলাম ওর জন্য। আর তাছাড়া আমার চোখের নিচে কালো দাগ কি ওর নজরে পড়ছে না? নাকি দেখেও অভ্র কিছু দেখছে না? সে তো খারাপ কেন? সে এমন কেন করছে? বিকেল পেরিয়ে রাত হয়। অভ্র এমপি রাজীবের ব্যাপারে টুকিটাকি খোঁজ খবর নিতে থাকে। সাকিবের মাধ্যমে রাজীব যে 5 জন মেয়েকে ব্যবহার করেছে তারা সবাই হলো ভার্সিটি আর কলেজের স্টুডেন্ট। সবগুলো কোনো না কোনোভাবে এমপির কাছে গিয়েছিল, আর এমপি তাদেরকে ব্যবহার করেছে ব্ল্যাকমেলের মাধ্যমে। 5 জনের ভিতরে 2 জন মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। এসব ইনফরমেশন তুহিনের মাধ্যমেই জেনেছে অভ্র। সারা বিকেল বাড়ির বাইরে ছিল সে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। অভ্র বাড়িতে আসে। কলিং বেল বাজানোর সাথে সাথে অনুহি দরজা খুলে দেয়। অনুহিকে দেখে অভ্র কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। অনুহি আহত হয় মনের দিক দিয়ে, কারণ এর আগে কখনো এমন হয়নি। অনুহি দরজা খুললে অভ্র কোনো না কোনো কিছু বলতোই, কিন্তু এখন অভ্র তাকে এড়িয়ে চলছে। খাবার টেবিলে বসে আছে সবাই। অভ্রকে বসতে বলে কণা বেগম, কি ব্যাপার, এত বড় ঘটনা ঘটলো তবুও না বলে বাইরে যাস কেন? কিছু হয়নি মা, আমি তোমাদের রেখে মরবো না। ফালতু কথা বন্ধ করে চুপচাপ খেতে বস। আচ্ছা। খেতে বসে অভ্র। সবাই বসেছে। অভ্র তখন বলে, কি ব্যাপার, নীলা কোথায়? ও কি খেয়েছে? তানিয়া ডেকেছিল, বলে পড়া বাকি আছে, পরে খাবে। আরে ওই মেয়ে এমনই করে, না ডাকলে সে আর পরে খাবেই না। ও হ্যাঁ, তোমরা শুরু করো, আমি ডেকে আনছি। সবসময় ওই মেয়ে না খেয়েই থাকবে? অভ্র কোনো না খেয়ে আছে? এখন খেয়ে নেবো, সমস্যা কি? জিজ্ঞাসা করলেন আছে? উনি নিজের খেয়াল নিজে রাখতে জানে। অভ্র আর কিছু না বলে চলে আসে। অনুহির বুকের ভিতরটা কেবল মোচড়াতে শুরু করে। অভ্রের দেওয়া অ্যাভয়েডগুলো একদমই সে নিতে পারছে না, তবুও সহ্য করতে হবে। একটা সময় সে এসবই করেছে, এখন সেগুলোই তার উপরে ফিরে আসছে। অভ্র নীলার রুমের কাছে আসে, দরজা টোকা দেয়। ভিতর থেকে নীলা বলে, খোলাই আছে, আসুন। অভ্র ভিতরে আসলো। নীলা বইয়ে মুখ গুজে বসে আছে। অভ্র কোনো কথা না বলে বইটা বন্ধ করলো। নীলা কপাল কুঁচকে তাকায় অভ্রের দিকে।
মেডিকেল স্টুডেন্টরা যদি বই না পড়ে একটু দার্শনিক হতো তাহলে শরীরের অঙ্গের পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ে জানতে পারতো। অনেক পড়া আছে। পড়িও, কিন্তু মেডিকেল স্টুডেন্টরা কি জানে না সময়ের খাবার সময় খেতে হয়? এখন খাবার খেতে হবে। একটু পরে যাই। আপনি তো দেখি আমার মায়ের মতোই এমন করছেন। চুপ, স্যার জানলে সমস্যা হবে। আসো বলছি, নাহলে কিন্তু পরে পড়তে দেবো না বলে দিলাম। আচ্ছা, যাচ্ছি। নীলা উঠল। অভ্র নীলার হাত ধরে বাইরে নিয়ে আসে। সিঁড়ি দিয়ে নামছে দুজন। অনুহি তাকিয়ে আছে ওদের দিকে। অভ্র নীলার হাত ধরে নিয়ে আসছে খাবার টেবিলের দিকে। অনুহির প্রচণ্ড রাগ লাগে, কিন্তু চুপচাপ সহ্য করছে। অভ্র গিয়ে অনুহির পাশের চেয়ারে বসলো। অনুহিকে বলে, ম্যাম আপনি ওই চেয়ারে যান তো, নীলা এখানে বসবে। কেন? আমার পাশের চেয়ার তো ফাঁকা আছে, সেটাতেও বসুক। আপনাকে যেটা বললাম সেটা করেন তো, যান ওটাতে। অভ্র উঠে অন্য চেয়ারে বসলো। নীলাকে নিয়ে অভ্র পাশাপাশি চেয়ারে বসে। তানিয়া ভাত বেড়ে দেয় সবাইকে। সবাই খেতে বসে। তানিয়া মাংস নীলার প্লেটে দিতে যাবে, তখনই অভ্র বলে, ভাবি ওর মাংসে অ্যালার্জি, মুরগির মাংস দাও। বাহ, তুমি তো দেখি সব কিছুই জানো। হ্যাঁ, একটু জানাতে হয়, সেখানেই তো কয়েকদিন ছিলাম, তারপরই জেনে গিয়েছে। খুবই ভালো। তা আমাদের অনুহের যে গরুর মাংস পছন্দ সেটা জানো তো? এত জেনে কি হবে? যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। দ্রুত দাও তো, ওর পড়া আছে, দেরি করলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। অনুহি অভ্রের থেকে নীলার এমন কেয়ার দেখে নিজেকে সামলাতে পারে না। সবার আড়ালে কেঁদে ফেলেছে। অনুহি দ্রুত টিস্যু নিয়ে চোখ মুছল। জলদি বলে, ভাবি তুমি না কি যে করো, এত ঝাল কেউ মাংসে দেয়? চোখ দিয়ে পানি পড়ে গেল আমার। আমি তোমাকে রান্না করতে হেল্প করব। আচ্ছা করিও, এখন খাও তো, অনেক রাত হয়ে গেছে। ওহ মা, নীলা কিন্তু অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারে। তাই নাকি? তোর তো আবার খিচুড়ি অনেক পছন্দ, তাহলে নীলাকে বলিস রান্না করতে। আপনি তো বলেননি আপনার খিচুড়ি অনেক পছন্দ। এমনিতে কেউ তো জিজ্ঞেস করে না আমার পছন্দ কি, আমার কি লাগবে, আমার কোন জিনিস অপছন্দ, এসব কেউ তো জানতে চায় না, তাই বলিনি। ও তাই নাকি? আচ্ছা, আমাকে বলবেন কি পছন্দ আপনার। আমি খিচুড়ি রাঁধতে পারি। পারো? তুমি রাঁধতে পারো? হ্যাঁ পারি, সবই পারি আমি। তাহলে একদিন অনুই খিচুড়ি করবে, আর একদিন নীলা। অনুহি কথাগুলো বলে অভ্রের দিকে তাকিয়েছিল। ভেবেছিল অভ্র অবাক হবে, কিন্তু অভ্র অনুহির দিকে তাকালোই না। দ্রুত খাবার শেষ করে ওরা। সবার আগে নীলা খাবার শেষ করে রুমে চলে যায়। কিছু সময় পর অভ্র আর অনুহি খাবার শেষ করে নিজেদের রুমের দিকে যেতে থাকে। নীলা দরজার কাছে দাঁড়ানো। অভ্রকে দেখেই নীলা বলল, আমার রাতে কফি খেতে হয়, কিছু মনে না করলে কফির ব্যবস্থা করা যাবে? তুমি রুমে বসো, আমি কফি ফ্ল্যাক্স নিয়ে আসছি। থ্যাঙ্কস। অভ্র ঘুরে তাকায়। নীলা রুমে চলে গিয়েছে। অনুহিকে দেখতে পায়। অভ্র অনুহির পাশ কাটিয়ে চলে যেতে থাকে। অনুহির সামনে এসে দাঁড়ায়। অভ্র বলে, কি সমস্যা, কিছু বলবেন? তোমার কি সমস্যা? আমাকে কেন এড়িয়ে চলছো? আপনাকে সাথে নিয়ে চলার কথা ছিল নাকি? জানতাম না তো। দেখো অভ্র, তুমি বেশি বাড়াবাড়ি করছো, কিন্তু আমার কিন্তু সহ্য হচ্ছে না। এক্সকিউজ মি, আমি কি করলাম? আপনাকে তো কিছু বলিনি, তাহলে করলামটা কি? আর আপনার সহ্য করা দিয়ে আমি কি করব? মারবেন নাকি? আপনি পারেন মারতে, এছাড়া কখনো ভালোবাসতে পারবেন না। অভ্র, আমাকে আপনি করে বলা বন্ধ করো। কেন? আপনি কি আমাকে তুই করে বলবেন? এক মিনিট, আপনি আমাকে এখনও তুই করে বলেননি তো, কি সমস্যা? তোমার সমস্যা আমাকে বলো। দেখো, রাগ উঠাবে না অভ্র, আমার সত্যি এসব আর সহ্য হচ্ছে না। তা কোনটা সহ্য হচ্ছে না শুনি? তোমার সাথে ওই মেয়েটার ন্যাকামি একদম সহ্য হচ্ছে না। কেন, কি সমস্যা? আমার তো সহ্য হয়েছিল মিস্টার সুবন সাহেব যখন আপনার চুল ধরে টানছিল, গালে নাকে হাত দিচ্ছিল, হাত ধরে বসেছিল, খুব ভালো লাগছিল। তাহলে আপনার কি সমস্যা? আর তাছাড়া আপনি আপনার হাজব্যান্ডকে অন্যদের সামনে হাজব্যান্ডের পরিচয় দিতে লজ্জাবোধ, সংকোচ বোধ করেন। তাহলে আমি যা ইচ্ছে করি আপনার তাতে নিশ্চয়ই কিছুতেই যায় আসবে না, তাই না? দেরি হয়ে যাচ্ছে, নীলার জন্য কফি বানাতে হবে। অভ্র কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে থাকে।
অনুহি আবার সামনে এসে দাঁড়ায়, অভ্রের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কফি বানাতে পারো? হ্যাঁ পারি, কেন পারবো না? জানি না কেন আমি। আপনি কখনো জানতে চেয়েছেন নাকি? ও, আপনি জানতে চাইবেন কেন? আপনার কাছে আসতে যেখানে অধিকার লাগে সেখানে এসব জানার কোনো দরকার নেই, তাই না? আমার জানতে হবে আর কি কি পারো। আমি বলতে বাধ্য নই। বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস? মানে না, কেন জেলাস হব? জেলাস হওয়ার কোনো মানে হয় না। তোর মতো ছেলের জন্য কখনো জেলাস হব না আমি। রাইট, জেলাস হওয়ার কোনো কারণ নেই, ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? ওই যে ভাগ্যিস আপনার বাসর রাত থেকে আমাকে অপমান করে অ্যাভয়েড করে দূরে সরিয়ে রাখছিলেন, তা না হলে আজকে আমি আমার মনে ভালোবাসাটা বুঝতে পারতাম না। মানে? বুঝে নেন। অভ্র আর কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত চলে আসে। অনুহির চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। রাগে ওর সব কিছু ভাঙতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু অভ্র কি বোঝালো? সে কি অন্যের প্রেমে পড়েছে? অভ্র কি অন্যকে ভালোবাসার ইঙ্গিত দিয়েছে? অনুহি দ্রুত রুমে আসে, দরজা আটকে কাঁদতে শুরু করে। অভ্র রুমে আসে অনেক রাতে। অনুহিকে ঘুমাতে দেখে সে কাঁচুমাচু টাইপ হয়ে শুয়ে আছে। অভ্র এগিয়ে আসে, বালিশ ছাড়াই শুয়ে আছে অনুহি। অনুহির মাথার নিচে বালিশ গুঁজে দেয়, তারপর কাঁথাটা অনুহির গায়ে দিয়ে চলে আসবে, তখনই অনুহি অভ্রের হাত ধরল। হাতটা নিজের কোলে নিয়ে পেঁচিয়ে ঘুমিয়ে পড়ে। অনুহি জানেই না কিছু, সে পুরো ঘুমের দেশে পাড়ি জমিয়ে ফেলেছে। অভ্র বসল বিছানার উপরে, অনুহির কপালে হাত বুলিয়ে দিতে থাকে, আর অনুহি অভ্রের হাত পেঁচিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে অভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে সোফাতে গিয়ে ঘুমিয়ে যায়। সকালে অনুহির ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখতে পায় সে ভালোভাবেই শুয়ে আছে, গায়ে কাঁথা দেওয়া, মাথার নিচে বালিশ দেওয়া। কিন্তু ওর ঠিকই মনে আছে, কাঁদতে কাঁদতে সে বিছানায় ঘুমিয়ে পড়েছিল। তাহলে এভাবে সে কখন ঘুমিয়েছে? অভ্রের দিকে নজর যায়। অভ্র শুয়ে আছে সোফাতে। রুমে এতদিন সোফা ছিল না, অভ্রই আনিয়েছে আজকে। অভ্রের কাছে আসে অনুহি, অভ্রের কপালে একটা চুমু বসিয়ে দেয়, তারপর বিছানায় এসে কাঁথা মুড়ি দিয়ে আরেকটু ঘুমালো। অভ্র, রাজীব এখন নেই। শুনেছি রাজ ট্রমা থেকে বের হয়েছে, সে অনেকটা সুস্থ। ও কিন্তু তোর উপরে অ্যাটাক করবে যে কোনো সময়। সকাল সকাল ঘুম ভাঙতে অভ্র ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাড়িতে তখনও প্রায় সবাই ঘুমিয়ে, তবে অভ্র সকাল থেকেই জেগেছিল। অনুহি এসে ওর কপালে চুমু দিয়ে যখন কাঁথা মুড়ি দেয়, অভ্র তখনও জেগে। মুচকি হাসে সে, তারপরে উঠে চলে আসে অফিসে। এটা রোল্যাক্স গ্যাংয়ের সিক্রেট অফিস। অভ্র বলল, রাজের বিষয়টা এখন ভাবছি না। আমি জানি সে আমার ওপর যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, আমি সেটা সুযোগে আছি। কিন্তু আদনান স্যার বলেছে এমপিকে সরাতে। এমপিকে আমার চাই। এমপিকে সরাতে পারলে আদনান স্যার এই চেয়ারে বসবে। আচ্ছা অভ্র, তুই যে এত কিছু করিস আদনান স্যারের জন্য, কিন্তু কেন? পরে একদিন বলবো। তবে এতটুকু বলি, আদনান স্যার কিন্তু একজন ডাক্তার, তারপর অনেক কাহিনী আছে। ও আচ্ছা, এমপি যে মেয়েকে প্রেগনেন্ট করে মেরে ফেলেছিল সেই মেয়ের বাড়ির খোঁজ পেয়েছে। আমরা সব ইনফরমেশন কালেক্ট করছি, তুই কিন্তু সাবধানে থাকবে। ঠিক আছে ভাই। অভ্র চলে আসে সেখান থেকে। অনুহির কথা ভাবে, অনুহিকে কিভাবে আরও জেলাস ফিল করানো যায় সে প্ল্যান মাথার মধ্যে ঘুরতে থাকে। অভ্র কতগুলো চকলেট কিনলো। বাড়ির দিকে আসে সে, কলিং বেল বাজাতেই অনুহি দরজা খুলে দেয়। অভ্রকে দেখতে পায় অনেকগুলো চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। অনুহি চকলেট দেখেই তো অনেক খুশি। খুশিতে প্রশ্ন করল, এগুলো কি আমার জন্য? একদমই না। তাহলে? সামনে থেকে সরুন। অনুহিকে সরিয়ে দেয় অভ্র, তারপর সোজা চলে আসে বাড়ির ভিতরে। অনুহিও পিছু পিছু আসে। অভ্র নীলার কাছে আসলো, নীলাকে চকলেটগুলো বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও তোমার জন্য। তোমার তো পরীক্ষা কালকে, চকলেট খাবা আর পড়বা, এতে বোরিং ফিল হবে না। উফ অব্র, আপনি কত ভালো। এমন দেখভাল মানুষ কিন্তু সব মেয়েই চাই। আপনি গ্রেট। ইটস ওকে, কিন্তু সবাই তো সব কিছু বুঝবে না। যাই হোক, পড়ো। অভ্র চলে আসে ওর রুমে। অনুহির রাগে মন চাইছে অভ্রের মাথা দেওয়ালের সাথে বারবার লাগিয়ে ফাটিয়ে ফেলতে, কিন্তু কিছুই করার নেই।
সকাল পেরিয়ে দুপুর হয়। নীলা, তানিয়া, অনুহি তিনজন মিলে রান্নাঘরে আজকে দুপুরে নীলার বানানো খিচুড়ি দিয়ে লাঞ্চের আয়োজন করা হচ্ছে। অভ্র আসে রান্নাঘরে ফ্রিজ থেকে পানি খেতে। অভ্র ফ্রিজ থেকে পানি বের করে নীলার পাশে দাঁড়ায়। নীলা তখন পেঁয়াজ কাটছিল। অভ্র নীলাকে দেখে বলে, এই নীলা, সাবধানে কাজ করবা, হাত যেন না কাটে, কালকে এক্সাম আছে। এত চিন্তার কিছু নেই, এটা আমি পারি ভালো, অনেক সময় করি। তাই নাকি? আচ্ছা, তাহলে দেখে শুনে করবে, কোনো রকম যেন হাত না কাটে। ছোট ভাই, এখানে যে আমরা আছি আমাদের দিকেও একটু তাকাও, আমরাও তো কাজ করছি, খালি নীলাকে সাবধানে থাকতে বললে হবে? আপনারা এমনিতে পারেন, সমস্যা নেই। অনুহি কাঁচা মরিচ কাটছিল। অভ্রের কথা শুনছিল এতক্ষণ। অনেক রাগ হচ্ছে, ইচ্ছে করছে বটি দিয়ে অভ্রের গলায় জোরে টান দিতে। শয়তান ছেলে, ঘরে বউ থাকতেও সে অন্য মেয়ের পিছনে পড়ে আছে। লজ্জা করে না বেটা বজ্জাতের? অভ্র কারো দিকে না তাকিয়ে চলে আসতে যাবে, আর অনুহি অন্য মনস্ক হয়ে মরিচ কাটার ফলে তাৎক্ষণিক আঙুলে বটি লাগিয়ে ফেলে। কেটে যায় অনেকটা। আহ করে শব্দ করলো অনুহি। তানিয়ার সাথে সাথেই বলে, অনু, কাটছে হাত, সাবধানে করবা না? অভ্র ঘুরে তাকায়। অনুহির আঙুলের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে অনেক। অভ্রর সাথে সাথে অনুহির কাছে চলে আসে, হাতটা ধরে ট্যাপের পানিতে ধুয়ে নেয়। তানিয়াকে বলে, ভাবি, বরফ দিন তো বের করে জলদি, সাবধানে কাজ করবেন না, স্যাবলন নিয়ে আসেন তো, কতখানি কাটছে। ইস। অভ্র কথাটা বলে অনুহির কাঁটা হাতের আঙুলটা নিজের মুখের ভিতরে পুড়ে নেয়। নীলা, তানিয়া, এমনকি অনুহিও অবাক হয় অভ্রের কাণ্ড দেখে। জিভ দিয়ে অভ্র অনুহির কাঁটা আঙুলের মাথা ঘষতে থাকে। অনুহি কোনো কথাও বলছে না, কেবল চোখ দিয়ে একটু একটু করে পানি পড়ছে। 2 মিনিট এভাবে রাখার পর তানিয়া বরফ এনে দেয়। অভ্রের গালে ঠোঁটে রক্ত লেগে আছে কিছুটা। অভ্র স্যাভলন দিতে যাবে, তখনই অনুহি বলে, আমি স্যাভলন দিব না, অনেক জ্বলবে, এমনিতেও অনেক জ্বলছে, দিব না স্যাভলন। চুপ, ঠাস করে একটা চড় দেওয়া উচিত আপনাকে। দেখে শুনে কাজ করতে কি হয়? হ্যাঁ, কাজের সময় মন কোথায় থাকে? বটিতে বসে অমনোযোগী কাজ, ধুর, কি যে করেন না আপনি, চোখ মন দুটোই কি বাহিরে খুলে আসছেন? অভ্রের ঝাড়ি খেয়ে অনুহি চমকে যায়। ভয়ে চুপ হয়ে গেছে অনুহি। নীলা অবশ্য অবাক হয়েছিল, কিন্তু অনুহির চমকানো দেখে হেসে ফেলেছে। তানিয়াও হাসতে থাকে। কিছু সময় কাটা জায়গাতে বরফ লাগিয়ে রান্নাঘর থেকে বের করে আনে অনুহিকে। সোফাতে বসায়। তানিয়া আর নীলা রান্নাঘরেই রান্না করতে বিজি হয়ে পড়ে। অভ্র স্যাভলন লাগিয়ে তুলো দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দেয়। অনেক জ্বালা করে। অনুহি অভ্রের শার্ট চেপে ধরে। অভ্রের দিকে তাকিয়ে থাকে সে। অভ্র অনুহির কাটা জায়গাতে মলম দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে, আপনার আজকে আর কোনো কাজ করা লাগবে না, চুপচাপ বসে থাকবেন, কাটা জায়গা ভেজাবেনও না, অনেকটাই কেটেছে। খাবার খেয়ে ব্যথার মেডিসিন খাবেন। দেখে শুনে কাজ করতে কি হয় আপনার? সবসময় কিছু না কিছু করেনি, এভাবে কাজ করলে যদি বড় কিছু হয়? তাতে কি, আমার তো আর কেউ নেই যে সাবধানে কাজ করতে বলবে। ভালোবেসে আদর করে আমাকে যারা বলে তারা বকাঝকা দিয়েই বলে, কিন্তু কখনো ভালোভাবে বলেনি। আচ্ছা, তাই নাকি? তা এখন বলছি ভালোভাবে সাবধানে কাজ করবেন, যেন আর কোথাও না কাটে। ওকে? লাগবে না, আমি চেয়ে নিলাম বলে তাই। আমার লাগবে না সিম্প্যাথি। নিজে থেকে যদি কেউ দেয় সেটা আলাদা বিষয়। এই হলো মেয়ে মানুষের সমস্যা। যখন কোনো পুরুষ নিজে থেকে ভালোবাসা, আদর, কেয়ার দিতে চায়, তখনই সেটাতে তারা বিরক্ত, লাগবে না লাগবে না করে। অথচ সেই পুরুষই যখন দূরে সরে যাবে, তখন মেয়ে মানুষের কথায় যদি কিছু দিতে চায়, তখনই তাদের শুনতে হয় চেয়ে নিচ্ছে বলে দেওয়া হচ্ছে, লাগবে না লাগবে না। হায় রে বেডি মানুষ। ওই বেডি মানুষ বলবে না, মেয়েরা এইরকমই। মেয়েরা রাগ করে, সেই রাগেও ভালোবাসা থাকে। মেয়ে মানুষ বিরক্ত হলে চলে যেতে চায়, কিন্তু রাগ করলে আরও ভালোবাসা চায়। বুঝতে হবে পুরুষদের এগুলো। নিজেরা কিছুই বোঝে না, খালি বেডি মানুষ খারাপ, তাই না? অভ্র কিছু বলল না। অনুহির কথা শুনে চুপ হয়ে গেল। অনুহি অভ্রের দিকে তাকিয়ে আছে। অভ্র মাথা নিচু করে নেয়। অনুহি মনে মনে বলে, আমার হাত কেটেছে তাতে তোমার কি? তোমার চোখে মুখে এত চিন্তার ছাপ কেন? মানুষকে সাবধান করবা না? করো করো, আমার হাত কাটলে তোমার কি? কেন ছুটে এসেছ?
কেন নিজের মুখে আঙুল দিয়েছো? কেন কেয়ার করছো? আমাকে তো ডিভোর্স দিবা, তাহলে ভালোবাসা দেখাচ্ছ কেন? অনুহি অভ্রের ঠোঁটের উপরে থাকা রক্তের দাগটা নিজের ওড়না দিয়ে মুছে দেয়। অভ্র সেখানে আর বসে থাকতে পারে না, জলদি অনুহির সামনে থেকে উঠে চলে আসতে যাবে, তখনই অনুহি অভ্রকে ডাক দেয়। অভ্র, তুমি তো বলেছিলে আমাকে আর চাও না, তাহলে আমার হাত কেটে যাওয়াতে তোমার চেহারাতে এত চিন্তার ছাপ দেখলাম কেন? আমাকে নিয়ে উত্তেজিত হয়ে পড়েছো কেন? অভ্র অনুহির দিকে তাকায় না, তাকাতে চাইছে না সে। অভ্র অনুহির দিকে না তাকিয়ে বলে, আপনি অফিসিয়ালি এই বাড়ির বউ, এখনো ডিভোর্স হননি, বরের অধিকার দেননি আপনি, কিন্তু আপনি আমার বউ, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আপনাকে দেখে শুনে রাখা। না হলে মা বাবা বকা দেবে যে আমার বউকে আমি কেয়ার করছি না, ব্যাস এটাই কারণ। ও, তার মানে তুমি আমাকে কেবল কেয়ার করছো মা বাবার বকার ভয়ে? তাছাড়া আবার কি? এই যে আপনার হাত কাটছে, যদি কিছু না করতাম ভাবি মা আর বাবাকে বলতো অনুহির হাত কেটে গেছে কাজ করতে করতে। অব্র সেখানে ছিল, অব্র দেখেও কিছু বলেনি, তখন মা আমাকে অনেক বকতো, তাই আপনার জন্য এতটুকু করলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনুহির প্রচণ্ড রাগ হচ্ছে, উঠে গিয়ে টেবিলে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেললো ফ্লোরে, তারপর সোজা রুমে চলে যায়। রুমের দরজা ভিতর থেকে আটকে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক কান্না পাচ্ছে অনুহির, কিন্তু কাঁদবে না সে, রাগে কান্নাটা চেপে আছে। সে এসির অনেক পাওয়ার বাড়িয়ে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে জানে না অনুহি। অভ্র চলে আসে রোলেক্সের অফিসে, এখানে সবাই বসে আছে। অভ্র আসতে সাকিব বলে, অভ্র, এই যে কিছুদিন আগে ফাঁকা ভার্সিটিতে যে ড্রাগ সেলের ব্যাপারটা উঠলো না, সেই বিষয়ে ভার্সিটির সিকিউরিটি গার্ড জড়িত আছে। আমরা খোঁজ নিতে গিয়ে এটাই পেয়েছি, আর সেই মেয়ের পরিবারের সাথে কথা বলেছি। জানতে পারি মেয়েটাকে চাকরির নাম করে এমপি তাকে নিয়ে আসে, তারপর এমপির একটা গোপন বাড়িতে রাখে। সেখান থেকে এমপি দিনের পর দিন মেয়েটার উপর নির্যাতন করে। মেয়েটা না পারতেও পালাতে, না পারতেও সহ্য করতে। এখন মেয়েটা কোথায় আছে কেউ জানে না, হয়তো খুনও হয়েছে। গ্রেট, আমাকে ওই দারোয়ানের সাথে কথা বলতে হবে। দারোয়ান আমাকে চেনে, হয়তো সে তোমাকেও চিনবে। দারোয়ানের সাথে আমার বন্ধু নেহালের একটু খাতির আছে, নেহালের মাধ্যমে ওনাকে তুলে আনার ব্যবস্থা করছি। অভ্র কথাগুলো বলে নেহালকে কল দেয়। নেহাল প্রথমে কলটা রিসিভ করে, বন্ধুদের সাথেই ছিল নেহাল। হঠাৎ অভ্রের কল, সবার থেকে দূরে এসে বলে, কি রে মামা, তোকে ভার্সিটিতে দেখি না, কি সেই যে বাসায় আসলি, কোথায় ছিলে এতদিন? বললেও না ঠিক মতো, থানা পুলিশ করে পায়ের জুতো পাতলা হয়ে গেল পুরো, আর এখন তুমি চান্দু ভুলে গেছো? না রে, ভুলবো কেন? আর বাচ্চাদের মতো কথা বলা অফ কর। শোন, একটা কাজ আছে। দারোয়ান লতিফকে চিনিস না? হ্যাঁ চিনি, আমার সাথে তো ওনার বেশ খাতির আছে। কেন, তাকে দিয়ে কী হবে? তোর কাজ হলো লতিফকে যেভাবেই হোক আমার কাছে আনতে হবে। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, সেই লোকেশনে চলে আসবে। কিন্তু কেন? তিনি বা শুধু শুধু আমার সাথে কেন যাবে? এটা তোর কাজ। আর একটা কথা, এটা কাউকে বলা যাবে না। আর ভার্সিটি শেষ হতে যাচ্ছে, এখনই কর। অভ্র ফোনটা কেটে দেয়। নেহাল বোকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে। অভ্র যেহেতু বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। নেহাল লতিফ কাকুর কাছে আসে। লতিফ নেহালকে দেখে খুশি হয়। লতিফের সাথে নেহালের খাতিরের পিছনে একটা কারণও আছে। নেহাল বলে, কাকু, একটা জায়গাতে যেতে হবে, অনেক বিপদে পড়েছি। কি হয়েছে বাবা? আমার গার্লফ্রেন্ড আছে না, ও বেড়াতে গেছিল কয়েকটা কাজিনদের সাথে। এখন সেখানকার কিছু ছেলেরা মিলে ওদের সবাইকে পট করে দিয়েছে। আমার মুরব্বি বলতে আপনি ছাড়া আর কেউ নেই এসব শেয়ার করার জন্য। আপনি মেয়ের বাবা হয়ে যাবেন, তাকে নিয়ে আসতে হবে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে চলো। ওরা দুজন একটা ট্যাক্সি নেয়, তারপর অভ্রের পাঠানো লোকেশনের দিকে যেতে থাকে। রাজীব পলাতক, কিন্তু কেন? রোলেক্স গ্যাংয়ের না শুনতেই রাজীব নিখোঁজ। রাজ অনেক সুস্থ হয়ে ফিরেছে, এটা রাজীবের কানে গিয়েছে। সুস্থ হয়ে ফিরে তার বাবাকে পায়নি রাজ। রাজ বসে আছে। অভ্রকে মারার জন্য সে অনেক ধরনের প্ল্যান করতে থাকে। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রাজ কলটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বলে, রাজ, আমি তোর বাবা বলছি। কেমন আছিস? ঠিক আছিস তো? ও বাবা, তুমি কোথায় আছো? কেমন আছো? রাজ, এত কথা বলার সময় নেই,
তোকে যে জন্য ফোন করেছি সেটা বলি। বাবা, তার আগে বলো অব্র কোন জেলে আছে, আমি ওকে বের করে মেরে ফেলবো। অভ্রকে পুলিশ থানাতে নিয়ে যেতে পারেনি। মানে কি? কেন পারেনি? অভ্রকে নিয়ে যাচ্ছিল, কিন্তু কোথা থেকে আর কে সংস্থানের সবচাইতে পাওয়ারফুল গ্যাং রোলেজ চলে আসলো। রোলেক্স গ্যাং কিন্তু আর কে সংস্থানকে লিড করে। বলা যায় রোলেক্স গ্যাং না থাকলে আর কে সংস্থান অনেক আগেই শেষ হয়ে যেত। আর কে সংস্থান সারা বিশ্ব লিড করছে, আর এটাকে প্রতিনিধিত্ব করে রোলেক্স গ্যাং। কিন্তু বিডিতে রোলেক্স গ্যাংয়ের মেম্বার আছে, ওরাই অভ্রকে বাঁচিয়েছে। তুই সাবধানে থাকিস। কি? রিল্যাক্স গ্যাং বিডিতে আছে? কি বলো বাবা, এটা হতেই পারে না। আমার স্বপ্ন রিল্যাক্স গ্যাংয়ে ঢোকা, এত বছর চেষ্টা করেও পারলাম না। যাদের নামে পরে বিডি কাঁপিয়ে যাব, তারা অব্রের মতন একটা নাদান ছেলেকে সেভ করবে? এক মিনিট, অব্র নাদান না, ও তো একটা সাইকো। আমাকে পাগলের মতন মেরেছে, ওর মধ্যে কোনো মায়া দয়া দেখিনি আমি। কি হিংস্র অব্র, আমার ওকে মারতেই হবে বাবা। আবার সেটা ভার্সিটির ভেতরেই। ভার্সিটিতে অব্রকে মারলে আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। কথা শোন তুই। নো নো, আই নিড অব্র ফর কিল। রাজ কথাটা বলেই ফোনটা কেটে দেয়। অভ্রকে মারার প্ল্যান সাজায়। সে অভ্রকে ভার্সিটির ভিতরেই মারবে। নেহাল অভ্রের দেওয়া লোকেশনে এসে অভ্রকে কল দেয়। অভ্র ফোন কেটে দেয়। সাকিব এসে নেহালের পিছনে দাঁড়ালো। নেহাল সাকিবকে দেখেই বলে, সাকিব ভাই, আপনি আপনি না অব্রের মামাতো ভাই? অব্র কোথায়? অভ্র আছে। কিন্তু নেহালের ফোন বেজে উঠল। অভ্রের সিম থেকে কল। নেহাল রিসিভ করে। অভ্র নেহালকে বলে, লতিফ চাচাকে কেন আনতে বললাম জানিস? কেন? চাচা আমাদের ভার্সিটির মেইন ড্রাগ সাপ্লায়ার, মানে রাজের খাস লোক। কি কি বলিস? কিভাবে সম্ভব? সবই সম্ভব। সাকিবের সাথে তুই চাচাকে নিয়ে আয়, বাকিটা তুই দেখতে পারবি। অভ্রের কথা মতো সাকিব, নেহাল ও লতিফ চাচাকে নিয়ে যেতে থাকে। কিছু সময় হেঁটে একটা ঘর দেখতে পায়। এটা জঙ্গলের ভিতরে। অভ্রকে দেখতে পায় বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ওরা তিনজন রুমে প্রবেশ করলো। লতিফ নেহালকে বলে, বাবা, তোমার গার্লফ্রেন্ড কই? এটা তো অভ্র। তাহলে তোমার গার্লফ্রেন্ডকে কি অভ্র আটকে রেখেছে? লতিফ কথাগুলো শেষ করতেই সাকিব এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় লতিফের গালে। লতিফ কিছুটা ছিটকে পড়ে। নেহাল চিৎকার করে ওঠে। অভ্র বলে, চাচা, আপনাকে তো আমি ভালো মানুষ ভাবতাম, আপনি তো অনেকটা অমানুষের মতো কাজ করে ফেলেছেন। কি হয়েছে? তোমরা কারা? আমাকে মারছো কেন? কি করলাম আমি? মামুন ভাই। মামুন নামের একটা ছেলে এসে অভ্রের হাতে একটা বড় হাতুড়ি দেয়। অভ্র লতিফের কপালে হাতুড়ি ঠেকিয়ে বলে, সহজ সরল মানুষটাকে আড়ালে যে খারাপ মানুষ লুকিয়ে থাকে সেটা অনেকে টের পায় না। অভ্র, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? চাচার গায়ে কেউ কোনো আঘাত করবে না। চুপ থাকতো। চাচা শোনেন, আপনাকে লাস্ট অ্যান্ড ফার্স্ট কোশ্চেন, রাজের হয়ে কত টাকা ড্রাগস সেল করেছেন ইউনিভার্সিটিতে? সময় মাত্র 10 সেকেন্ড অ্যান্সারের জন্য। এরপর কি হবে আপনার তো ধারণার বাইরে। আকাশ ভাই, ইলেকট্রিক শকের ব্যবস্থা করেন। লতিফ ঘাবড়ে যায়। ভয়ে আশেপাশে তাকায়। অভ্র গুনতে থাকে। শেষে 3 সেকেন্ড বাকি থাকতেই লতিফ অভ্রের পা জড়িয়ে ধরে বলে, বাবা, মাফ করে দাও। আমি কি করব বলো? আমি রাজকে মারার জন্যই ওর দলে যোগ দিয়েছিলাম। কি? রাজকে মারতে? হ্যাঁ, ওর বাবা রাজীব আমার মেয়েকে চাকরির নাম করে নিয়ে আসে। আমার মেয়েকে একটা বাড়িতে আটকে রাখে রাজীব। দিনের পর দিন আমার মেয়ের উপর নির্যাতন করে কুত্তার বাচ্চা রাজীব। আমার মেয়েকে রাত দিন অনেকবার ধর্ষণ করে রাজীব। বাবা হয়ে আমি কেবল শুনেছি, চেয়ে চেয়ে দেখেছি। রাজ এসব জানে না, তার বাবার কীর্তি জানে না কিছুই। আমার মেয়েটা সুসাইড করে লাশটা ওরাই নদীতে ফেলে দেয়। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম রাজীবের উপরও প্রতিশোধ নিব। কোনো থানা পুলিশ করতে দেয়নি। আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে ভার্সিটির দারোয়ানের চাকরি দেয়। তারপরে ভেবেছিলাম রাজকে আমিই মারব, সেই জন্য ওর দলে আমার যেতে হবে। তাই ওর হয়ে আমি কাজ করেছি। আমাকে মাফ করে দাও। সব কিছু শোনার পর সেখানে থাকা সবার চোখ দিয়ে এক টুক করে হলেও পানি পড়ে। অভ্র জোরে শ্বাস নিয়ে বলে, চাচা, চিন্তা নেই, রাজীব মরবে। তবে সাকিব ভাই যা বলবে সেভাবে আপনি কাজ করবেন। আপনার কোনো ভয় নেই, আমরা আছি। সাকিব ভাই বুঝিয়ে দেন।
অভ্র কথাগুলো বলে সেখান থেকে বের হয়, সাথে নেহালও আছে। অভ্র বাড়িতে আসে, কলিং বেল চাপে, কিন্তু কেউ দরজা খোলে না। নেহালের করা প্রশ্নগুলো মনে পড়ছে অনেক। নেহাল বারবার করে জানতে চেয়েছে যে কি করে অভ্র, কিন্তু অভ্র বলেছে সময় হলে জানাবে। কথাগুলো ভাবতে ভাবতে আবারও কলিং বেল চাপে। তানিয়া ভাবি এসে দরজা খুলে দেয়। অভ্র বলে, আপনি? অনুহি কোথায়? ও তো রুমে। সে যে রুমে গিয়েছিল আর বের হয়নি। ডাকছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। মেডিসিন খেয়েছে? দুপুরের খাবারই খেলো না, আর মেডিসিন? এই মেয়েটা যে কি করে। আচ্ছা খাবার বাড়েন তো, দেখি কি হয়েছে। অভ্রের কথা মতো তানিয়া খাবার বেড়ে দেয় প্লেটে। তারপর দরজার কাছে আসে অভ্র। দরজায় টোকা দেয় অভ্র। বাইরে থেকে বলে, দরজা খুলুন, ভিতরে আসবো। কোনো শব্দ হলো না। খট করে দরজা খোলার শব্দ হয়। অভ্র ভিতরে এসে অবাক। পুরো ঘরে যেন বরফ পড়া অবস্থা। এত ঠান্ডা কেন? তাপমাত্রা যেন 20 ডিগ্রির নিচে। উফ, এই মেয়ে যে কি করে। অভ্র দ্রুত এসি অফ করে দেয়। অনুহি বিছানায় এসে বসেছে। অভ্র আসলো, অনুহির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? এভাবে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কি করছেন চেহারার? রক্ত শূন্যতা দেখা যাচ্ছে। তাতে তোমার কি? আমার কি মানে? কি বলেন? হ্যাঁ, সমস্যা নেই। তোমার মা বাবা জানবে না আমার কিছু হলে, তোমাকে বকবেও না। কি আজব। আচ্ছা যাই হোক, মেডিসিন নিতে বলেছিলাম, খাবার না খেয়ে মেডিসিন না নিয়ে শুয়ে আছেন। আমার ইচ্ছা, আমি যা ইচ্ছে করব, কারো কাছে বলার প্রয়োজন মনে করি না। আচ্ছা মনে করতে হবে না, এখন খাবার খেয়ে মেডিসিন নেবেন। পারবো না। কথা শুনুন, যেটা বলছি সেটা শুনুন। বলেছি না নিব না। কি হয়েছে? কিছু হয়নি। তাহলে মেডিসিন নিতে হবে। দেখি, হা করেন, খাইয়ে দিচ্ছি। এক কথা বারবার কেন বলছো? বলেছি না লাগবে না কিছু। ও আমি সিদ্ধান্ত নিয়েছি, কালকে বাবার বাড়িতে চলে যাব, আর আসবো না। তোমার ডিভোর্স দিতে হলে সেখানে পেপারটা পাঠিয়ে দিও। আচ্ছা দিব, এখন হা করেন। কি আজব, আমার কোনো কথা পাত্তা দিচ্ছ না কেন? তোমার কি সমস্যা? সেটা তো কালকে দেখা যাবে, এখন হা করেন, জলদি হা করেন। বলেছি না আমি পারবো। অনুহি কথাটা আর শেষ করতে পারে না। অভ্র অনুহির ঠোঁটে চুমু বসিয়ে দেয়। কয়েক সেকেন্ড লিপ কিস করে ছেড়ে দেয়। অনুহি চোখ বড় বড় করে অভ্রের দিকে তাকিয়ে থাকে। অভ্র প্লেটে খিচুড়ির সাথে মাংস মাখাতে থাকে, অনুহির দিকে বাড়িয়ে দেয়। অনুহি এমনিতেই অভ্রের কিস করার জন্য হা করেছিল অবাক হয়ে, আর অভ্র সেই হা করা গালে খাবার দিয়ে দেয়। অনুহি চিবাতে থাকে। এভাবে 10 মিনিট কেউ কোনো কথা বলে না। অভ্র খাবার খাওয়াতে থাকে অনুহিকে। অনুহি খেতে থাকে। কি বলবে অনুহি বুঝতে পারছে না। খাবার প্রায় শেষ। অনুহির বিষম লাগে। দ্রুত অভ্র গ্লাসে পানি ঢেলে অনুহিকে পানিও খাইয়ে দেয়। অনুহির নাক দিয়ে কিছুটা পানি ঝরছে। এমনিতে কত ঘন্টা এসির মধ্যে ছিল, তার উপর ঝাল খাবার। অভ্র টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দেয়। তারপর মেডিসিন এনে অনুহিকে খাইয়ে দেয় অভ্র। অনুহি খালি চেয়ে চেয়ে অভ্রের কাণ্ড দেখতে থাকে। এই ছেলের কোনো কাহিনী বুঝতে পারছে না অনুহি। একবার ইগনোর করে, আরেকবার অনেক কেয়ার করে। সত্যি কি অভ্র অনুহিকে ভালোবাসে, নাকি এটা জাস্ট মা বাবার বকার ভয়ে কেয়ারিং? অভ্র রুম থেকে চলে যাবে এমন সময় অনুহি কোয়েশ্চেন করলো, শোনো, হুম, এই কেয়ারিংটা কি ছিল? যেমন? মা বাবার বকার ভয়ে কেয়ার নাকি ভালোবাসা? আপনি যেটা বুঝবেন। বলো না। অভ্র কোনো কথা বলল না। অনুহির রাগ লাগছে, তবে আবার ভালোও লাগছে যে অভ্র তাকে চুমু দিয়েছে। লজ্জা পাচ্ছে ভীষণ। ঠোঁটে হাত দিয়ে একা একাই হেসে ওঠে অনুহি। ম্যাম এখন তার স্টুডেন্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অভ্র চায়ের দোকানে বসে আছে। সাকিব আসে অভ্রের কাছে। চা অর্ডার করে সাকিব। পাশে বসলো সে। অভ্র কানে হেডফোন ঢোকায়। সাকিব পত্রিকা হাতে নিয়ে সাকিব অভ্রের উদ্দেশ্যে বলে, লতিফকে সব বুঝিয়ে দিয়েছে। লতিফের কাজ হলো শহরে বড় বড় কোনো মানুষ আছে যারা রাজের থেকে মাল নেয় সেসব ইনফরমেশন নিতে, আর ভার্সিটিতে কখন রাজের লোক আসে সেসব জানাতে। ঠিক আছে। রাজীবের ফোন কি অন হয়েছিল? ও হ্যাঁ, রাজীবের ফোন অন করা আছে। লাস্ট লোকেশন কক্সবাজার আছে। ও, কক্সবাজারে চলে যাও ভাই। রাজীবকে আজ রাতের মধ্যেই আমাদের আন্ডারে রাখতে হবে। তারপর ওর ছেলেকে ধরব। দেখি রাজ কখন কি করে। আমি চাচ্ছি রাজ কিছু একটা করুক, না হলে আমি আমার পরিবারের কাছে
অনেক মিথ্যা বলতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে তো। তুই শালা ভালো হলে না। জলদি যাও, সময় নেই হাতে। আদনান স্যার চলে আসলে আমাদেরকে ছাড়বে। উনি আমেরিকাতে গিয়েছে কেন জানো? কেন? আরকে সংস্থানের চেয়ারম্যান সাথে দেখা করতে। এই বুড়ো হোদ ধরিবাজ, তবে আমাদের ভালোবাসে অনেক। বললাম ওনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে, তুমি তো শুনলে না। চুপ কর, তোর জন্য কিছু হয় না। সামনে এসে ঝামেলা করিস। ওই গেলাম, বেশিক্ষণ ফিস করলে সমস্যা আছে। আচ্ছা, কক্সবাজারে চলে যাও, আমি এখানটা দেখছি। সাকিব চলে আসে চায়ের দোকান থেকে। অভ্র বিল দিয়ে বাইরে আসে, ফুলের দোকানে আসলো। কতগুলো সাদা গোলাপ কিনলো অভ্র। আজকে এই ফুলগুলো সব অনুহিকে দিয়ে প্রপোজ করবে, আর অনুহিকে সে কষ্ট দেবে না। অনুহির কথা ভেবে অভ্র হাসতে থাকে। অনেকগুলো ফুল কিনে বাড়িতে আসে অভ্র। বাড়ির সামনে নতুন একটা গাড়ি দাঁড় করানো। কে এলো ভিতরে? অভ্র দরজায় টোকা দেয়। তানিয়া ভাবি এসে দরজা খুলে দিল। অভ্র পিছনে ফুল লুকায়। তানিয়া বলে, আরে আরে, ফুল আনছো? আমাকে দেখেই লুকিয়ে ফেললে, নিশ্চয়ই ওনার জন্য, তাই না? ভাবি। ইস, দেবরটা আমার কত লজ্জা পায়। কিন্তু স্যার, আপনার তো এখন অনুকে ফুল দেওয়া হবে না। কেন হবে না? ও তো বিজি, ওর ফ্রেন্ডরা আসছে তাই। ফ্রেন্ড কারা? অভ্র ভিতরে আসলো। সুমন, হাবিব, কেয়া, ঈশিতা এসেছে। ওনারা সবাই অনুহির ফ্রেন্ডস। অনুহির পাশে একদম প্রায় গা ঘেঁষে বসে আছে সুমন। ল্যাপটপে কিছু একটা দেখছে। দুজনের মাথাটাও এক জায়গাতে। অভ্র সামনে এসে দাঁড়ায়, ওদের দিকে তাকিয়ে আছে। অনুহি কিছু একটা নিয়ে জোরে হাসতে যাবে, তখনই দেখতে পায় অভ্র সামনে দাঁড়ানো। অভ্র ওদের দিকেই তাকিয়ে আছে। অভ্রের চোখের পলক পড়ছে না। অভ্রের মুখের রং পাল্টাতে শুরু করেছে। অনুহি দ্রুত সুমনের থেকে দূরে সরে বসে। মনে মনে বলে, আল্লাহ, অভ্রের এই সময় আসতে হলো। এতক্ষণ সুমনকে এড়িয়ে চলছিলাম, যে ভয়ে কাছে যাচ্ছিলাম না, ঠিক সেটাই হলো। আল্লাহ বাঁচাও, আমি নির্দোষ, আমি অভ্রকেই ভালোবাসি। অভ্রের হাতে ফুল। নীলাকে দেখতে পায় অভ্র। নীলার কাছে এসে বলে, এই নাও, এগুলো তোমার জন্য। নেহাল মানে আমার বন্ধু, আজকে লাভ অ্যানিভার্সারি ছিল, তোমার জন্য নিয়ে আসলাম। অভ্র তাকায় সুমনদের দিকে। তানিয়া ভাবি নেই সেখানে, তিনি রান্নাঘরে। সুমন অভ্রকে দেখেই বলে, অভ্র ভাই যে? জি, এটা আমাদের বাড়ি। ম্যাম হলো আমার মায়ের বান্ধবীর মেয়ে, এখানে থাকে, ভার্সিটি কাছে, তাই। আপনারা কখন আসলেন? একটু আগে, অনুহির সাথে দরকার ছিল। ও, দরকারটা কি শুধু আপনার একার? না মানে হ্যাঁ। আচ্ছা, তাহলে বাইরে গিয়ে আলাদা করে কথা বলে নেন। ঠিক আছে, অনুহি চল বাইরে, কথা আছে। কি কথা? আমি এখন যাব না। আরে যান যান, বন্ধুটা আসে, এত চাপ নেওয়ার কি আছে? অভ্র হেসে কথাটা বললেও অনুহি ঠিকই বুঝতে পেরেছে এর ফল ভালো না। অনুহির হাত ধরল সুমন। অনুহি একবার অভ্রের দিকে তাকায়, তারপর হাত ধরার দিকে তাকায়। সুমন অনুহির হাত ধরে টেনে বাইরে আসে। বাড়ির পিছনে এসে দাঁড়ায়। অভ্র রুমে আসে। মেজাজ এতটা খারাপ যে নিজেকে যেন কন্ট্রোল করতে পারে না। তবুও খুব কষ্টে নিজের রাগ সামলে নিয়ে বারান্দায় দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আছে অভ্র। বাইরে এসে অনুহি সুমনের থেকে হাত ছাড়িয়ে নেয়। সুমন আবার হাত ধরতে গেলে অনুহি না করে দেয়। বিরক্ত নিয়ে অনুহি সুমনকে বলল, ওই তুই কি শুরু করেছিস? হুটহাট আমার হাত ধরবি না তো, মেজাজ খারাপ হয়। অভ্র নিচের দিকে তাকায়। সুমন আর অনুহিকে দেখতে পেল। ওদেরকে দেখে চলে আসতে যাবে, তখনই সুমন অনুহিকে জড়িয়ে ধরে। অভ্র এটা দেখে সেখানে আর দাঁড়ালো না, রুমের ভিতরে চলে আসে। কানে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। অনুহিকে সুমন জড়িয়ে ধরে বলে, অনু, তোকে অনেক ভালোবাসি আমি। বিশ্বাস কর, তোর জন্য আমি বাইরের দেশে যাইনি, শুধু তোকে পাবার আশাতে দিন গুনোচ্ছি। আমি তোকে অনেক অনেক ভালোবাসি। সেম ক্লাসের ছিলাম বলে তোকে সেভাবে চাইতে পারিনি, কিন্তু এখন পারি। আমিও ভালো জব করি, তোকে ভালোবাসার, তোকে কাছে পাবার সব রকম যোগ্যতা আমার আছে। প্লিজ এখন না করে দিস না। অনুহি নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর সুমনের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। অনুহির কাঁটা হাতের সেই জায়গা থেকে রক্ত পড়তে শুরু করে। অনুহি বলতে থাকে, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমাকে কেন ভালোবাসবি? কখনো তোকে আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি ভালোবাসা? ভালোবাসা খালি তোর থাকলে হবে না, আমারও তো থাকতে হবে। আমার তোকে ভালো লাগে না, কেন লাগে না তা জানি না। ভালোবাসিস, কিন্তু আমি তোকে বাসি না।
এটা কখনো হবেও না। আর সবচেয়ে বড় কথা, যেটা তোদেরকে বহু আগে বলা দরকার ছিল, সেটা হলো আমি বিবাহিত। আমার এই বাড়িতেই বিয়ে হয়েছে, আর আমার হাজব্যান্ড হলো অভ্র। বুঝেছিস এবার? কি, তোর স্টুডেন্টই তোর হাজবেন্ড? হ্যাঁ, তাকে আমি অনেক ভালোবাসি। কখনো আমার সামনে আসবি না, আর যদি আসিস তাহলে অভ্র কি করতে পারি সেটা তো সেই দিন ভার্সিটিতেই দেখেছিলি, মনে আছে? সুমন আর কোনো কথা বলল না, সে চলে যায় সেখান থেকে। অভ্র ছাদে দাঁড়ানো, অনুহি আসে অভ্রের কাছে। রাত 10টা বাজে। অভ্র সন্ধ্যের পর থেকে ছাদেই আছে। অনুহি কাছে আসতেই অভ্র বলে, এই নিন আপনার ফোন, আমি ফোন কিনবো কালকে, এটার প্রয়োজন নেই আমার। অভ্র, কথা শোনো প্লিজ। কি শুনবো? প্লিজ একবার আমার কথা শোনো। আমার শোনার প্রয়োজন নেই, আমি তো কিছু বলিনি আপনাকে, সো আপনার প্যারা নেই। কথাগুলো বলে অভ্র চলে আসে। তারপর গেস্ট রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে। অনুহি সারা রাত ছাদে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কি করবে বুঝতে পারছে না। কেন যে তার সাথে এমন হয়? অভ্র কেন শুনবে না তার কথা? অভ্র তাকে ডিভোর্স দিয়ে দেবে ভাবতেই অনুহির হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এতটা কান্না সে কখনো বাবার বাড়িতে থাকতে করেনি। অভ্র অনেক নিষ্ঠুর, আসলে কোনো দয়া মায়া নেই ওর মনে। একটু কথা শুনলে কি এমন হতো? সকাল হয়, অনুহির জ্বর এসেছে। ভোরের দিকে সে রুমে এসেছিল, তারপর শুয়ে পড়ে, তবে ঘুম আসেনি ওর। সকালে নীলা রেডি হয়, অভ্র আসে কাছে। সবাই আছে তখন সামনে। অনুহির চোখের নিচে দাগ। কণা বেগম খেয়াল করেও কিছু বলেনি। অভ্র নীলাকে বলে, চলো তোমাকে মেডিকেল কলেজে দিয়ে আসি, আমার বাইক আছে, তোমাকে নামিয়ে দেব। ভার্সিটিতে যেতে হবে আজকে। সত্যি আপনার সাথে? হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা থাকলেও যেতে হবে, এটা আমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ফাইলটা নিয়ে আসি। নীলা রুমে চলে যায়। অভ্র সোফাতে বসে আছে। অনুহির চোখ দিয়ে পানি পড়ছে। কণা বেগম সেটা টের পায়। অনুহিকে বলে, অনু, কি হয়েছে মা, তোর কাঁদছিস কেন? কই কাঁদছি? হঠাৎ চোখে কি যেন পড়েছে, কেমন যেন খচখচ করছে চোখে। একবার দৌড়েছি, সেটাই কারণেই মনে হয় পানি পড়ছে। পাগল মেয়ে, কি যে করে, দেখে শুনে কিছু করতে হয় না? এখন কিছু হলে কি হবে? হ্যাঁ, এদিকে আয় তো, গরম ভাবটি দিচ্ছি। না থাক, লাগবে না, আমি ভার্সিটিতে যাব, আমার ছুটি শেষ। ও আচ্ছা, তাহলে রেডি হয়ে নে। কথাটা বলে অনুহি চলে যেতে থাকে, কিন্তু টলে পড়ে যাচ্ছিল দেখে কণা বেগম দৌড়ে আসে। অনুহিকে ধরতেই দেখে গায়ে প্রচন্ড জ্বর। অভ্রকে ডাকে, অভ্র, অনুর গায়ে জ্বর বলিসনি কেন? দেখ তো, গা পুড়ে যাচ্ছে একদম। মেডিসিন আছে, খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, আমি ছেড়ে দেন। না ঠিক নেই অভ্র, ডাক্তারের কাছে নিতে হবে অনুকে। নীলা আসে। অভ্র বলে, বের হলাম। অভ্র কোনো দিক না তাকিয়ে নীলাকে নিয়ে বের হয়। নীলাকে ভার্সিটিতে নামিয়ে দেয়। অয়ন ডাক্তার নিয়ে আসে, অনুহিকে মেডিসিন দেয়। অভ্র ভার্সিটিতে আসে। ভার্সিটির পরিবেশটা পুরো থমথমে হয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ নেই। চারপাশে একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কেন কেউ নেই? গেটে দারোয়ান চাচাকেও দেখেনি অভ্র। তাহলে স্টুডেন্টরা কি কেউ আসেনি? না না, এখন তো ক্লাস চলছে না, শুরু হতে অনেক সময় বাকি। তাহলে সবাই কোথায়? অভ্র নেহালের নাম্বারে কল দেয়। রিং বেজে ওঠে। অভ্র নেহালের ফোনের টিউন শুনতে পায়। ওরা যেখানে বসে আড্ডা দেয় সেখান থেকে ফোনের শব্দটা আসছে। অভ্র ওদিকে এগিয়ে যায়। ঘাসের ভিতরে ফোন পড়ে আছে। অভ্র নিচু হয়ে ফোনটা হাতে নিতে যাবে, ঠিক তখনই প্রচণ্ড গতিতে কে যেন অভ্রের মাথার পিছনে রড দিয়ে জোরে আঘাত করে। অভ্র ধপ করে নিচে পড়ে যায়। ঘুরে তাকিয়ে দেখে ওর খুব চেনা একজন অভ্রের মাথায় জোরে আঘাত করেছে। অভ্র পিছনে হাত দেয়, রক্ত পড়ছে মাথা ফেটে। চোখে অন্ধকার দেখতে থাকে সে। অভ্র নেহালের ফোনটা হাতে নিতেই কে যেন অভ্রের মাথায় খুব জোরে লোহার রড দিয়ে বাড়ি দেয়। অভ্র মাটিতে পড়ে যায়। মাথার পিছনে হাত দিতেই দেখতে পায় অনেক রক্ত বের হচ্ছে। চোখ বোঝার আগে তাকিয়ে দেখে রাজ রড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অভ্রের আর কিছুই মনে নেই। রাজ অভ্রের কাছে আসে, অভ্রকে লাথি দেয়। কোনো সাড়া শব্দ নেই। রাজ সবাইকে ডাকে, হ্যালো অল স্টুডেন্ট, কাম হিয়ার। রাজের কথা মতো ভার্সিটির সব স্টুডেন্ট দৌড়ে আসে। সবাই দূরে দাঁড়িয়ে রাজের কথা শুনতে থাকে। রাজের লোকেরা নেহাল, সিয়াম মানে অভ্রের সব বন্ধুদের মেরে অভ্রের পাশেই ফেলে রাখে। রাজ একটা চেয়ারে বসলো।
তার বাবাকে কল দেয়, কিন্তু রাজীব সাহেবের ফোনের কল ঢোকে না। রাজ ফোনটা পকেটে রেখে সব স্টুডেন্টের উদ্দেশ্যে বলে, ভেবেছিলাম আমি গোপনে ভার্সিটির ড্রাগের বিজনেস করব। ড্রাগের বিজনেস সবচাইতে চলে বেশি স্টুডেন্টদের ভেতরেই, সেটার জন্যই কলেজে আর ভার্সিটির মতন জায়গা বেস্ট, কিন্তু সেটা আমি ঠিকভাবে করে উঠতে পারছি না। এর প্রধান কারণ ছিল এই অভ্রের উদ্যোগে আমি ড্রাগসের বিজনেস করতে পারিনি। আর বাম হাত ভাঙ্গা, এটার কারণেই এই অভ্র, এই শালা একটা সাইকো আমার হাতের উপরে আমাকেই নির্যাতন করেছিল। কি যেন নাম ওর, ও অনহি ম্যামের গায়ে টাচ করেছিলাম বলে আমাকে মেরেছিল। আমি ফিরে এসেছি, এবার সবার সামনে আমি অভ্রকে মারবো, তারপর এই ভার্সিটিতে আমি একাই রাজ করব। দেখি এবার কে আমাকে বাধা দেয়। শালা নিজেকে অনেক হিরো ভেবেছিল। আরে ভাই, বড় লোকের পোলাপান ভার্সিটিতে আসবে, মেয়েদেরকে টিস করবে, একটু ফুর্তি করবে, তারপর ড্রাগস সেবন করবে। তা না, শালা লেকচার দিচ্ছিস ড্রাগসের বিরুদ্ধে। এখন কোথায় গেল তোর পাওয়ার? রাজার কথা শুনে কেউ কোনো কথা বলল না, সবাই খালি চেয়ে চেয়ে দেখছে। রাজা একটা সিগারেট জ্বালায়, সিগারেট টানতে থাকে চেয়ারে বসে। হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। গাড়ির দিকে রাজ তাকায়, পার্কিং এরিয়াতে গাড়িটা রাখলো। গাড়ি থেকে অনুহি নামলো। রাজ তার লোকদের বলে, ওই সৈকত, এ তো দেখি মেঘনা চাইতেই জল। তোরা অভ্রকে ছাড়, আমি ম্যামকে দেখছি। রাজ কথাটা বলে অনুহির দিকে যায়। অনুহি নিজের মতো হেঁটে ক্লাসের দিকে আসতে থাকে। মনটা ওর অনেক খারাপ। অভ্রকে অনেকবার কল করেছে, কিন্তু প্রথমে রিসিভ করেনি অভ্র। তবে একটু আগে থেকে অভ্রের ফোন বন্ধ, কিছুতেই অনুহির সংযোগ দিতে পারে না। অনুহির আরও বেশি মন খারাপ হয় সুমন ও অভ্রের কথা ভেবে। কিছু বলার সুযোগও দিল না অভ্র। অভ্র কেন যে অনুহিকে ভুল বুঝলো। যদিও অভ্রের জায়গাতে অনুহি থাকলেও একই রকমই কাজ করত, কিন্তু তাই বলে কি কোনো কিছু বলার সুযোগ দিত না অনুহি? কথাগুলো ভাবতে ভাবতে মাথা একদম নিচু করে অনুহি হাঁটতে থাকে। হঠাৎ কিছুর সাথে অনুহির ধাক্কা লাগে। মাটিতে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকায়। ভেবেছিল সে কোনো পিলারের সাথে ধাক্কা খেয়েছে, না দেখে হাঁটার ফল এটাই। কিন্তু অনুহি ভুল। সামনে রাজ দাঁড়ানো। রাজ হাসছে। অনুহির বিরক্তিতে, মন খারাপে, অসহ্য ঘৃণায় রাজের প্রতি প্রচণ্ড রাগ উঠে যায়। সে না হয় দেখেনি, তাই বলে রাজকে সামনে এসে দাঁড়াতে হবে? এমনিতে মেজাজ খারাপ ওর, তার উপর বিরক্তিকর একজন মানুষ সামনে দাঁড়িয়ে হাসছে। নিজেকে আর সামলাতে পারে না অনুহি। কিছুটা এগিয়ে এসে ঠাস ঠাস করে দুটো চড় রাজের গালে বসিয়ে দেয়। রাজ তবুও হাসছে। অনুহি বিরক্তি নিয়ে বলে, ভাই তোর সমস্যা কি? সেদিন এত মার খেলি, তারপরও আজকে সামনে এসে দাঁড়িয়েছিস। তুই জানিস না অভ্র তোকে কি করতে পারে? ইস, তাই নাকি বেবি? কি করবে সে? তোর ঠোঁট যদি চুমু খায় তাহলে সে কি আমার ঠোঁট কেটে নেবে? ওই রুস্তম, ভয় পাইছি রে আমি খুব। ভাই, আমরা ভয় পেয়েছি। বাজে কথা বলা বন্ধ কর, সামনে থেকে সর বলছি। যদি না সরি? রাজ কথাটা বলে অনুহির হাত ধরল, তারপর হাতে চুমু দেয় একটা। ভার্সিটির সব স্টুডেন্ট তখন ওদের দিকেই তাকিয়ে আছে। অনুহি কেঁদে ফেলে, কি করবে বুঝতে পারছে না। অনুহি রাজের পায়ে লাথি দিয়ে বলে, শালা জানোয়ার, ছাড় আমাকে। আমি অভ্রকে কল দিব, তোকে সে মেরে ফেলবে কিন্তু। ও আচ্ছা, ওই সৈকত, মালটাকে নিয়ে আয়। রাজের কথা শুনে সৈকত নামে ছেলেসহ আরও 3 জন অভ্রকে উল্টো করে ধরে রাজের দিকে এগিয়ে নিয়ে আসতে থাকে। অনুহি জানে না ওরা কাকে ধরে আনছে। মাথা থেকে রক্ত পড়াটা জমাট বেঁধে গিয়েছে, মাথা নিচু হয়ে আছে। অনুহি সেদিকেই তাকিয়ে আছে। ওরা সামনে আসে, মাটিতে ফেলে দেয় অভ্রকে। রাজ অভ্রের পেটে পা দিয়ে ঠেলা মেরে সোজা করলো। অনুহি অভ্রকে দেখে অবাক, চমকে যেন এক হাত সে সরে আসে। অনুহি অভ্রের কাছে যেতে চায়। অভ্র, ওই তোর অভ্রের সাথে কি করেছিস? ওর মাথা ফেটে গিয়েছে, ও মরে যাবে। অভ্র চোখ খোলো। রাজ অনুহিকে আটকায়। উচ্চস্বরে হাসতে থাকে রাজেরা। অনুহির হাত ধরে রেখেছে রাজ। সৈকত অভ্রকে সোজা করলো। রাজ বলে, সালা তোর হাজবেন্ড হয় তাই না? খোঁজ নিয়েছি আমি। তোকে স্পর্শ করার পর আমাকে মেরেছিল, পরে সুস্থ হয়ে সব খোঁজ নিয়েছি। তোর হাজবেন্ডও দেখ, আজকে তোকে ছুঁয়েছি, তোর গালে এখন চুমু দিব, দেখি আমাকে কে আটকায়। রাজ, আমাকে ছেড়ে দে প্লিজ। অভ্রকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এমন করিস না, আমি ওর হয়ে মাপ চাইছি। ওই, ওরে জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওর সামনে ওর বউকে চুমু দিব, সে না দেখলে ইন্টারেস্ট হবে না।
জাগা ওরে। রাজের কথা মতো অভ্রের মাথায় এক বালতি পানি ঢালা হয়। অভ্রের বন্ধুদেরও নিয়ে আসা হয়। সবাইকে দেখে অনুহি চিৎকার করে জোরে জোরে কান্না করতে থাকে। সব স্টুডেন্টদের থেকে হেল্প চায়, কিন্তু রাজদের কাছে অস্ত্র আছে। সে অভ্রদের এই অবস্থা করতে পারলে ওদের উপরে গুলি করতে রাজ ভাববেও না। এই জন্য কেউ এগিয়েও আসে না। অভ্র চোখ মেলে তাকায়। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। ঢুলু ঢুলু চোখে সামনে তাকায় সে। অনুহির হাত ধরে আছে রাজ। অভ্র থমথমে গলায় বলে, ওই রাজ, প্লিজ ওকে ছেড়ে দে, আমাকে মার, কিন্তু অনুহিকে কিছু বলিস না। বাবুর জ্ঞান ফিরেছে, তোর বউকে কিছু বলবো না, ছেড়ে দেব। ছেড়ে দে রে। অভ্র, আমি তোমাকে রেখে কোথাও যাব না, ওরা তোমাকে মেরে ফেলবে। রাজ, ছেড়ে দে বলছি। আচ্ছা, ছেড়ে দিলাম। রাজ কথাটা বলে অনুহির হাত ছাড়ল। অনুহি দৌড়ে অভ্রের কাছে আসবে, তার আগে রাজ আবার অনুহির হাত ধরল। অনুহিকে সোজা করে খুব জোরে অনুহির গালে ঠাস করে একটা চড় দেয় রাজ। অনুহি মাটিতে আছড়ে পড়ে। ঠোঁটের কোণা ফেটে রক্ত বের হতে থাকে অনুহির। অভ্র এটা দেখে চিৎকার করে। অনুহির দিকে আসতে যাবে, তখনই কতগুলো লাথি পড়ে অভ্রের গায়ের উপর। অভ্র মাটিতে পড়ে যায়। নিঃশ্বাসে তার ধুলো উঠতে থাকে। ম্যাম, এই ম্যাম উঠুন ম্যাম। অভ্র, তুমি পালাও। কি রে, আজকে তোর বউকে মারলাম, তোর কোনো হোশ নেই কেন? রাজ, তোকে আমি মেরে ফেলবো রে। তাই নাকি? আচ্ছা, মার এবার। রাজ কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে। অনুহির দিকে টার্গেট করে এগিয়ে যায়। অনুহির গাল চেপে ধরে অনুহির গালে একটু চুমু দেয় রাজ। অভ্র চিৎকার করে ওঠে। তখনই রাজ অভ্রের বুকের একপাশে গুলি করে। অনুহি সহ অভ্রের সব বন্ধুরা অভ্রের নাম ধরে চিৎকার দেয়। রাজ অনুহির কাছে আসে। অনুহির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। গাড়ির কাছে চলেও আসে রাজ। ছেড়ে দে আমাকে প্লিজ। অভ্র, আমি আসছি। অভ্র, ওঠো প্লিজ। ওই অভ্রকে তোরা মেরে ফেল। গাড়িতে অনুহিকে রেখে রাজ উঠতে যাবে, তখনই পরপর 5টা গুলির শব্দ শোনা যায়। পুরো ভার্সিটি তখন একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কোথাও কোনো চিৎকার নেই। রাজ গাড়ির সামনে আসে ওর লোকদের দিকে। সৈকত, রুস্তম সহ আরও 3জন ছেলে ভার্সিটির রাস্তার পাশে গুলি খেয়ে পড়ে আছে। আর গুলিগুলো লেগেছে সবগুলো কপালে। কিন্তু কে গুলি করেছে? অনুহি দৌড়ে গাড়ির সামনে আসে। সেও ওদিকে যায়। অভ্র মাটিতে বসা, ডান হাতে পিস্তল, মাথা থেকে বুক থেকে রক্ত টুপ টুপ করে পড়ছে। সারা গা অভ্রের রক্তে ভেজা। অভ্রের হাতে পিস্তল দেখে অনুহি, রাজ সহ অভ্রের বন্ধুরা অবাক হয়। ভয় পেয়ে নেহালদের ছেড়ে দেয় রাজের লোকেরা। রাজ অনুহির কাছে আসে। অনুহির কপালে পিস্তল ধরে বলে, এই খান পোলা হারামি, থাম বলছি, তোর বউকে মেরে ফেলবো আমি। কথাটা বলার সাথে সাথে অভ্র উঠে দাঁড়ায়। পকেট থেকে বুলেট বের করে পিস্তলে লোড করে আবারও 3 জনের উপরে গুলি চালায়। ভয়ে সবাই চমকে ওঠে। অভ্র হেলান দিয়ে দাঁড়ায় গাছের সাথে। জোরে বিদঘুটে হাসি দেয় অভ্র। দাঁতের ফাঁকেও রক্ত অভ্রে। হাসতে হাসতে বলে, আমি হুমকিতে মারি না, আমি মারার পর হুমকি দিই। মারবি ওকে? মার। সত্যি সত্যি মারবো আমি আনুহিকে। আরে মার না। অভ্র। রাজ পিস্তলের ট্রিগার চাপতে যাবে, এমন সময় সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলি এসে রাজের সব লোকদের মাথায় লাগে। 1 মিনিটের মধ্যে রাজের সবগুলো লোক মাটিতে শুয়ে যায় গুলি খেয়ে। রাজের পায়েও এসে গুলি লাগে, কিন্তু কে চালালো গুলি? কে মারলো রাজের লোকদের? রাজ মাটিতে পড়ে যায়। অনুহি দৌড়ে অভ্রের কাছে আসে। অভ্র উঠে দাঁড়ায়। অনুহি এসে অভ্রকে জড়িয়ে ধরতে যাবে, তার আগে অনুহিকে সরিয়ে দেয় অভ্র। রাজের দিকে এগিয়ে যেতে থাকে। রাজ যন্ত্রণায় অভ্রের দিকে গুলি করে। অভ্রের পায়ে এসে লাগে গুলি। অভ্র পড়ে না। পিছন থেকে অভ্রকে সবাই ডাকে, কিন্তু অভ্র শোনে না কারো কথা। রাজের দিকে এগিয়ে যেতে থাকে সে। রাজ চিৎকার করে বলে, শালা, আমাকে ছেড়ে দে। তুই কে রে? আমার লোককে এভাবে কিভাবে মারলি? তখনই 2টো কালো গাড়ি এসে থামে। দরজা খুলে অস্ত্র হাতে নামে ছেলেগুলো। সবার মুখে সাদা রুমাল বাঁধা। রুমালের উপরে কালো রং দিয়ে ইংরেজি অক্ষরে লেখা রোল্যাক্স। রাজসহ ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে বলে, রোল্যাক্স গ্যাং? রাজ ভয়ে গাড়ির পাশে গিয়ে হেলান দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি। অভ্র, তুই কে? আমাকে প্লিজ মারিস না। আমি রিল্যাক্স গ্যাংয়ে ঢোকার জন্য অনেক কিছুই করেছি, কিন্তু বুঝিনি তুই রিল্যাক্স গ্যাংয়েরই লোক। শালা হারামি, কাকে বলছিস? রোলেক্স গ্যাংয়ের লোক? অভ্র নিজেই রোলেক্স গ্যাংকে লিড করে।
এই রোলেক্স গ্যাংটাই তো অভ্রের নিজের। কি? রাজের কাছে আসে অভ্র। হাতের উপরে গুলি করে পিস্তলটা নিয়ে নেয় সে। রাজের সামনে বসে অভ্র। রাজের প্যান্টের পকেটে হাত দেয়, সিগারেটের প্যাকেট সহ লাইটার খুঁজে পায়, সেগুলো বের করে। রাজের সামনে বসে সিগারেট জ্বালায়। অনুহি সহ ভার্সিটির হাজারখানিক চোখ কেবল অভ্রের দিকে। অনুহি যেন নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছে না অভ্র এমন কিছু করবে। অভ্র নিজের পিস্তল কোমরে গুজে রাজেরটা সাকিবের দিকে ছুঁড়ে মারে। সাকিব চিৎকার করে বলে, অভ্র ক্যাচ। অভ্র ক্যাচ করলো। একটা ভারী হাতুড়ি অভ্রের হাতে। সিগারেট টানতে টানতে অভ্র গম্ভীর গলাতে বলে, বলছিলাম না অনুহিকে ছেড়ে দিতে, ওর সাথে কিছু করবি না। শুনিস না আমার কথা? ওকে চর মারলি, ওর গালে চুমুও দিলি, এখন কি হবে তুই বল? ভাই আমাকে ছেড়ে দেন প্লিজ, আমার বাবা কিন্তু এমপি, সে আপনাদের সবাইকে মেরে ফেলবে। এই সাকিব ভাই। অভ্রের কথা মতো রাজীবকে গাড়ি থেকে বের করে রোলাক্সের লোকেরা। রাজীবকে বিভৎসভাবে পিটানো হয়েছে, তবে জ্ঞান আছে। রাজের পাশে আনা হয় তাকে। রাজ তার বাবাকে এমন অবস্থাতে দেখে কেঁদে ফেলেছে। চিৎকার করে বলে, তোরা সুস্থ মানুষ নাকি সাইকো? একটা মানুষকে কতটা অমানবিক নির্যাতন করছিস? প্লিজ আমাকে ছেড়ে দে। রাজ তো তোকে বলছিলাম রোলেক্স গ্যাং আছে, তুই বিশ্বাস করলি না। এখন কে বাজাবে আমাদের? বাবা তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। অভ্রের সিগারেট খাওয়া শেষ হয়। অনুহির দিকে তাকায় অভ্র। অনুহি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে অভ্রের দিকে। অভ্র আরও মজা পায়। অভ্রের চোখ বুজে আসছে, নিঃশ্বাসও কেমন হালকা হতে শুরু করেছে। অভ্র আর দেরি করে না, জোরে হেসে ওঠে। ডান হাতে থাকা হাতুড়ি দিয়ে অভ্র রাজের ঠোঁট মানে দাঁতের উপরে জোরে 10 বার জোরে জোরে লাগাতার বাড়ি দিতে থাকে। রাজ চিৎকারও দিতে পারে না, বরং অভ্রের এমন সাইকোপ্যাথিক আচরণ দেখে অনুহি অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুদের মধ্যে মেয়েরা বমিও করে ফেলে। অভ্র রাজের কপাল বরাবর আরও 15টা হাতুড়ি দিয়ে মারে। রাজ মারা যায়। অভ্র উঠে দাঁড়িয়ে রাজের বুকে 2টো গুলি করেই ধপ করে পড়ে যায় মাটিতে। 3 মাস কেটে যায়। সেদিনের সে ঘটনার পর অনুহির একটানে 3 দিন পর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরেই চোখের সামনে অভ্রের সেই সাইকোপ্যাথিক চেহারাটা মনে পড়ে। কিন্তু অভ্র কোথায়? জ্ঞান ফিরে অভ্রকে খুঁজেছিল অনুহি, কিন্তু অনুহি অভ্রকে খুঁজে পায় না। সারা বাড়ির প্রতিটা হাসপাতাল, থানায়, কারাগারে, পরিচিত জায়গার কোথাও বাদ দেয়নি অভ্রকে খুঁজতে ওর বাড়ির লোকেরা। অনুহি আগের মতো কথা বলে না, হাসেও না। অভ্র হয়তো মারা গিয়েছে, এই জন্য তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অভ্রের কথা ভেবে অনুহি নীরবে কাঁদে খালি। সে আর নেই হয়তো। অভ্রকে শেষ ভালোবাসাটাও বলা হয়নি ওর। আফসোস আর অনুতপ্তে অনুহি একদম ভেঙে পড়েছে। 3 মাস পর কণা বেগম বলে, অনুমা তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও, এখানে থাকলে আরো কষ্ট পাবে। আমরা বরং তোমাকে আরো একটা বিয়ের ব্যবস্থা করে দিই, কি বলো? আর না হয় বেরিয়ে এসো তোমার বাবার বাড়ি থেকে। কি বললেন আপনি? এত বড় কথাটা বলতে পারলেন আপনি? কতটা ভালোবাসি আপনাদের, আর বললেন অন্য জায়গাতে বিয়ে করতে? বোঝা হয়ে গেছে আপনাদের। না না মা, আমি সেটা বলিনি। আসলে আমার কিচ্ছু লাগবে না, বোঝা মনে করলে করুন। আমি এখানেই থাকবো, অভ্রের রুমেই থাকবো। আমি রুম ভাড়া দেব, আপনাদেরটা খাবো না, তবু এখান থেকে তাড়াবেন না। কণা বেগম অনুহিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা মা থাক, আজীবন থাকুন এখানে, তবুও একটু বেরিয়ে আয়, ভালো লাগবে। অনুহি আর কিছু বলে না। সেদিন বিকালে অনুহি তার বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়। বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে কিছুটা পথ আসে, তখনই একটা গাড়ি ওর সামনে এসে থামে। অনুহি গাড়ি থামাতে সামনের গাড়ি থেকে 4 জন ছেলে দৌড়ে আসে। গাড়ির গেট খুলে অনুহিকে বের করে, টেনে নিয়ে নিজেদের গাড়িতে তোলে। মুখে টেপ দিয়ে পুরো চোখ ঢেকে দেয় অনুহির। অনুহির চোখ বাঁধা, সে দাঁড়িয়ে আছে কোথাও, হাতের বাঁধনও খুলে দেওয়া হয়েছে। ফুরফুরে বাতাস আসছে, বাতাসে অনুহির চুলগুলো উড়ে যাচ্ছে। সে চোখ থেকে কালো কাপড়টা সরায়। সে একটা ছাদে দাঁড়ানো, সামনে একটা সমুদ্র, কিন্তু সে কোথায়? এখানে কেন তাকে নিয়ে আসা হয়েছে জানে না অনুহি। সমুদ্র দেখে মনটা ভালো হয়ে যায়। অনুহি চারপাশে চোখ বোলাতে থাকে। ছাদের এক কোণাতে কে যেন সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ানো। অনুহি দ্রুত হেঁটে যায়। কি আপনি? আমাকে এখানে তুলে আনা হয়েছে কেন? ছেলেটা ঘুরে তাকায় অনুহির দিকে।
অনুহি সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে চমকায়। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। এই যে অভ্র দাঁড়িয়ে, অভ্রকে দেখে চিৎকার করে তার নাম ধরে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ে অনুহি। জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি তুমি এখানে? তুমি ঠিক আছো? জানো তোমাকে কত কত জায়গায় খুঁজেছি, একবারও কি সামনে আসা যায় না? কত অপেক্ষা করতে হয়েছে তোমার জন্য জানো? তুমি আমার থেকে কেন চলে যেতে চাও বারবার? তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সেদিন সুমন আমাকে প্রপোজ করেছিল, সত্য, আমি তাকে চড়ও দিয়েছিলাম। তোমাকে কখনো ভালোবাসি এ কথাটা বলা হয়নি আমার। আমি তোমাকে ভালোবাসি অভ্র। আমি জানি সেটা। সব জানতে তাহলে কেন এমন করলে? কেন ইগনোর করতে? কেন হারিয়ে যাও বারবার? কেন এমন হলো? আসতে এত উত্তেজিত কেন? এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? সব কিছুর উত্তর চাই। অভ্র অনুহির থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সমুদ্রের দিকে তাকিয়ে অনুহিকে বলে, আমি হলাম একজন মাস্তান, তবে আর একটা সংস্থানের হয়ে কাজ করি। এই সংস্থানের কাজ কি সেটা তো তুমি জানোই। সংস্থানের কাজ হলো সব দেশের মধ্যে সন্ত্রাস, ড্রাগস বিজনেসকারীদেরকে খুঁজে বের করে তাদেরকে শেষ করা। প্রতিটা দেশেই এই সংস্থানের একটা করে গ্যাং আছে, আর আমাদের দেশের গ্যাংয়ের নাম রোলেক্স। আরকে সংস্থানের অনেক মালিক থাকলেও এই সংস্থানের কাছে গ্যাং হলাম আমরা। আনন্দ সাহেবের মাধ্যমে, মানে নীলার বাবার কারণে এই আরকে সংস্থানের সাথে যুক্ত হয়ে গড়ে তৈরি রোলেক্স গ্যাং। ছদ্মবেশে থাকতাম আমি। জানি আমি মাস্তান, তবু তোমাকে ভালোবাসি। আমার সাথে থাকতে হলে এসব কিছু মেনে নিয়েই থাকতে হবে। যদি না পারো তাহলে তোমাকে তোমার জায়গাতে আবার রেখে আসবো। অনুহি কিছু সময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সমুদ্র থেকে দূরে একটা বাড়ি, বেশ চমৎকার জায়গা। অনুহি অভ্রের কাছে আসে, এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে, সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, তবে শর্ত হলো সাধারণ পাবলিক যেন জানে না তুমি কে, কি কি করো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম? ওই আমি তোমার কিসের ম্যাম? হ্যাঁ, আপনি আমার ম্যাম বউ। আপনি? আমি তোমার আপনিতে আছি? তুমি করে বলছিল, সুন্দর ছিল তো। আপনাকে তুমি বলতে কেমন লাগে? এমনিতেই থাকুন। সবাই তো তার বউকে তুমি আর বরকে আপনি বলে। আমি না হয় উল্টো বললাম। আপনিতেই থাকুন। পাগল একটা। না মরে তোমার কাছেই চলে এসেছি। আর তোমাকে হারতে দিচ্ছি না জানাব। হারবো না আপনাকে রেখে। দুজনেই হাসে, তারপর একসাথে দাঁড়িয়ে সমুদ্র দেখতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। তো বন্ধুরা, বলো তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো এরকমই আরেকটা নতুন দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।